আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন, আজকে দেখলাম মাত্র তোমরা দুজন প্রেজেন্টেশনের জন্য, জি স্যার, কেউ তো আর নাম দেয়নি স্যার। তুমি আর দাইয়া। জি। জি স্যার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুভব্রত বিশ্বাস, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। পূজার কবে, দশমী কবে? স্যার পূজা দশমী হুম। এটা হচ্ছে 26 তারিখে। 26 তারিখ, সোমবার, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তো আমাদের ক্লাসে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের ক্লাস তো বসছে মঙ্গলবারে। জি স্যার। আচ্ছা, তোমরা এখন ফার্স্ট ক্লাস টেস্ট কবে, মঙ্গলবার নাকি বৃহস্পতিবার দিতে যাচ্ছ? আজকে এটা ফাইনাল করতে হবে। মানে 27 নাকি 29? স্যার 29 তারিখ। 29 তারিখে যাচ্ছে। কখনো তো স্যার আগে, এটা ভালো হয়। কখনো তো আগে বলবো না, পিছনেই না বলবো। স্যার, 27 তারিখে পরীক্ষা আছে কিছু কয়েকজনের। কি পরীক্ষাটা? এটা স্যার হচ্ছে যে আপনার ল্যাব ইঞ্জিনিয়ারিং। পেন্ডিং গুলা। না আচ্ছা, না, 27 তারিখে হচ্ছে সিইডি কি যেন একটা কোর্স। স্প্রিং এর ল্যাব পেন্ডিং। জি ইঞ্জিনিয়ারিং স্যার, ল্যাব পেন্ডিং। আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট হবে 29 অক্টোবর। সিলেবাসটা স্যার কত থেকে কতটুকু পর্যন্ত? সিলেবাস তো চলতে থাকুক, আজকে পড়াই, আগামী বৃহস্পতিবার পড়া, তারপর আমরা তাহলে সিলেবাসটা ফাইনাল করবো আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন, আজকে আমরা একটু আগে পড়া শুরু করি, এরপরে তোমাদের প্রেজেন্টেশনের ব্যাপারে আমি বলছি। আসলে তোমাদের এরকম সিস্টেমে মনে হচ্ছে যেন আসলে আমার দিক থেকে বলে দেওয়াটাই অনেক সময়, কিন্তু আমি এটা আসলে করতে চাচ্ছিলাম না, এই কারণে যে তোমাদের কমফোর্টেবল জোন থেকে আমি চাচ্ছিলাম তোমরা করো। কারণ আইডি অনুসারে বললে দেখা যাবে যে এই টপিকটা হয়তো তোমার একজনের পছন্দ হচ্ছে না, এরপর তোমার আইডির কারণে তোমাকে আগে দিতে হচ্ছে, কেউ হয়তো পরে। বুঝলাম না, তোমাদের সাথে যেহেতু আমার একটা দুটো সেমিস্টার ক্লাস হয়েছে, এরপর যদি তোমরা এই জিনিসটা ধরতে না পারো, স্যার সমস্যা এই এটা। সপ্তাহে স্যার আমাদের অনেকেরই ল্যাব এক্সাম আছে, তো স্যার এর জন্য মানে সবাই মানে হচ্ছে স্যার এই সপ্তাহে পরে দিতে চাচ্ছিল আর কি, এর এটা জন্য প্রত্যেক স্যার। সপ্তাহে, এটা আজকের কথা না, এটা প্রত্যেক সপ্তাহে সবার কি, অনেকে তো হয়ে গেছে আমি যতটুকু জানি গত এই যে উইকেন্ডে। স্যার আমি দিতে চাইছিলাম স্যার প্রেজেন্টেশন, কিন্তু স্যার আমার আছে তো স্যার, ল্যাব এই পরীক্ষা আছে। শুক্র শনিবার অনেকের হয়ে গেছে না, তো হ্যাঁ স্যার, বাকি একটা আছে। হয়ে গেছিল স্যার স্যার, আর একটা আরেকটা হয়েছে আছে, স্যার, আরো আরেকটা দুইটা আছে আছে স্যার। স্যার। আরো দুইটা আছে, তিনটা আছে স্যার আমাদের পেন্ডিং ল্যাব। কারণ এটা তোমাদের মানে ওপেন করে দেওয়ার মানে হচ্ছে তোমাদের কমফোর্ট জোন থেকে তোমরা যেন
ভাইভাতে অ্যাটেন্ড করো, ঠিক আছে, এই টপিকটা তোমার পছন্দ হয়েছে, তুমি এই টপিকের উপর ভালো বুঝতে পেরেছো, তুমি প্রেজেন্ট, তুমি বেস্ট যেটা সেটাই তোমরা যেন করতে পারো, সেই সুযোগটা আমি দিচ্ছি। এখন আজকে তুমি আইডি বলে দিই, তাহলে তো ফিক্সড হয়ে গেলো, তাই না? এই কয়জন এই টপিক গুলোর উপর দিবা, পরে আরো আস্তে আস্তে অন্য টপিকে চলে যাবো। তো এই জন্য আমি ফিক্স করতে যাচ্ছিলাম না। স্যার নেক্সট সপ্তাহে স্যার আমি দেবো স্যার। নেক্সট সপ্তাহে এগুলো আমাকে না বলে এটা সিআর এর কাছে দিয়ে রাখো, নাম আইডি, এটা আগে থেকে একটু প্ল্যান থাকলে তোমরা নিজেরাই কেউ ফেসবুক লিংক দিয়ে টার্গেট স্যার করো যে তুমি এই উইকে দিবা, এই উইকের আগে যে পড়াগুলো হচ্ছে সেই পড়াগুলো থেকে টপিক সিলেক্ট করে দেন সিআর এর সাথে কন্টাক্ট করে। স্যার হ্যাঁ বলো। স্যার প্রেজেন্টেশনটা যদি স্যার প্রথমে ক্লাস শুরুর আগে দিয়ে দিতে পারতাম প্রথমে দিতে তাহলে ভালো চাচ্ছ? হতো স্যার। জি স্যার। আচ্ছা, মামুনও কি তাই? জি স্যার, দিয়ে দিই স্যার। আচ্ছা, তাহলে তো আমার এটা স্টপ করতে হবে। আচ্ছা, শুরু করো। মামুন আমি শুরু করলাম তো স্যার, আমি প্রথমে শুরু করি। করো। Hello everyone. This is MD Dayanuddin Mojumdar. Today my presentation topic is interrupt. These are my contents: introduction, classification, software interrupts, and hardware interrupts. First of all, I will give a short introduction. Basically, interrupts are the signal which create a temporary suspension during program execution. Then it will handle by ISR. Then it will then return to its previous task. Interrupt service routine ISR is a interrupt handler, which is a small program. ISR will do the task which interrupt, then will return to its previous task. In general, there are two types of interrupt, which are software interrupt and hardware interrupt. Software interrupt will create by programmer, will add some instructions to execute interrupt. There are 8 type of software interrupt. These are RST0 to RST7. And hardware interrupt are a hardware device is responsible for this kind of interrupt. There are 5 type of hardware interrupt: trap, RST 4.5, RST 7.5, RST 6.5, RST 5.5, and INTA. There are some parameter based interrupt, which are vector interrupt, non-vector interrupt, maskable interrupt, non-maskable interrupt. If interrupt address is known to the processor, then then this type of interrupt is called vector interrupt. If interrupt Why address is didn't you give example in that slide? Okay, you need to mention at least a single example for every single one. There is vector interrupt, give an example, non-vector, another example like this. You just mentioned for non-vector and non-maskable, but you didn't give any example for vector and maskable. Okay, Dayan. Okay, carry on. The INTR is a non-vector interrupt. If programmer can temporarily disable interrupt for some time by writing some instruction, then this type of interrupt is called maskable interrupt. A maskable interrupt is RST4, RST 6.5, 7.5, RST 5.5. Non-maskable interrupt is can't disable by programmer. RST trap RST 4.5 is a non-maskable interrupt. This is a table which contains software interrupt and their binary code, hex code, and location. Here, explain RST3. Just RST3, this line. Can you please explain binary code? How can you have this hex code and location? For binary code, we every time from RST0 to 7, first 2 digit and last 2 digit last 3 digit is remain same, and it will 1, and the middle 3, third, fourth, and fifth digit will be the binary combination of 3. So the binary combination of 3 is 0, 1, 1. So in this process we get the binary code, and for the hex code we
get from first 4 digit we get D, and last 4 digit we get F. And for the location, here this software interrupt RST3, so we will multiply 3 with 8, the then we get 24, and the 24 is decimal value. The hexadecimal value of 24 is 18, and so the location is 0018. If we add 7 with 18, then we'll get 1F, so the range will be 0018 to 001F. Okay, good. Next. Anything else? This is the representation of this table is the representation of hardware interrupts and their location. And for RST 4.5, in this case location we will find in the same way how we find the location of software interrupts. We have to multiply 8 with 4.5. We will get 36, and the hexadecimal value of 36 is 24. If we add 7 with 24, then the location will be then the range will be 0024 to 002B. In this process, by this technique we will get every location for every hardware interrupts. Thank you. That's all my presentation. Okay, thank you, Dayan. Thank you very much. Okay, I don't have any questions. Rim, have you got any question for Dayan? Okay, thank you then. So now we can start. স্যার আমি কি স্টপ শেয়ার করব? Yeah, yes. Stop sharing your presentation. So Maman, স্যার দেখা যায়? yes, I can see. Good morning, everyone. This is MD Mamun Hussain. Today, I presenting you flag bit register. This is contents of my presentation: introduction, set of flag bits, bit position of flag register, condition of flag bit register, and two examples. Introduction. Flag bit register is a status register. It contains the status of the result. It is an 8-bit register having type 1-bit flip-flops. Set of flag bits: sign bit, 0-bit, auxiliary carry bit, parity bit, and carry bit. Bit position of flag register. In 8085 microprocessor, the flag register can have a total of 8 flags. Thus, a flag can be represented by 1 bit of the information, but only 5 flags are implemented in 8085 microprocessor. Its bits position is shown in the following table. Position 0, carry bit; position 2, parity bit; position 4, auxiliary carry bit; position 6, 0 flag; are to be considered as don't care bit in the flag register. Condition of flag register. Sign flag is set to 1 if the MSB of 8-bit result is 1. Otherwise, set to 0. And 0-bit
flag register is set to be 1 if the result contains all bits are 0. Auxiliary carry bit bit 4 of the result. And parity bit is set to be 1 if the number of ones in the result is even number. Carry bit is set to 1 if the end carry is 1. That is the example. The addition to B8 and the result will be D4. Once the binary number 0001 and 1100. The addition of two. Why the auxiliary carry is 1 there, Mamun? Yes, sir. Just explain the two terms, auxiliary carry and parity. Yes, sir. Produce carry to bit position 4. So the auxiliary carry bit is 1. The carry bit is produced 3 bit position 3 to bit position 4. So the auxiliary carry bit is 1. As a parity bit, the number of the result, the number of even ones is even. Not given from the result. The result number of one bit is even, so the parity bit set to be 1. Here is 4 ones, so it's set parity bit 1. Okay. Next. B and B3. To addition the hexadecimal, the binary result of 1000 hexadecimal, the hexadecimal result is 100. So here there is sign flag is 0, 0 flag is 1, auxiliary carry flag is 1, parity flag is 1, and carry flag is 1. Okay, anything else? No, sir. Okay. Okay, thank you, Mamun. Can you see my screen? Yes, sir. Yes, Yes, sir. Okay. What is mentioned there? 8085 addressing modes and memory mapping. ওকে অ্যাড্রেসিং মোড নিয়ে তোমরা কিছুটা পরিচিত, এটা আর্কিটেকচারও তোমরা করে আসছিলা, দেখেছো। তো আমি জাস্ট একটা শর্ট ব্রিফ দিয়ে দেন আমি মেমরি ম্যাপিং এর কিছু এক্সাম্পলে চলে যাব। স্যার সাউন্ড আসছিল না স্যার। সরি, সাউন্ড আসছিল না? জি, আচ্ছা, আমার এখানে মাঝে মাঝে শো করতেছে পোর সিগন্যাল, হয়তো বা। এখন শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো এখন? জি স্যার পাচ্ছি। স্যার মাঝে মধ্যে তো সাউন্ড কেটে কেটে আসতেছে। আচ্ছা, এটা আসলে কেন এরকম হচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা, এরকম যখন হয় তোমরা যে রেকর্ডিং পাও, রেকর্ডিংও কি সমস্যা হয় না? রেকর্ডিং পুরোটা বোঝা যায়? হচ্ছে আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা আছে হালকা। তাই মনে হচ্ছে না। আমি বললাম যে এটা ধরো কোনো কোনো ক্লাসে আমরা এটা ফেস করি, তাই না? কিন্তু আমি যখন তোমাদের লেকচারটা আপলোড করি
সেই অডিও ভিডিও লেকচারের মধ্যে কি তোমরা এই ধরনের ডিস্টার্ব বুঝো নাকি সেটা স্মুথলি শুনতে পাও? জি স্যার, স্যার শোনা যায় তখন স্যার, স্যার স্মুথলি শোনা যায়। প্রবলেমটা শোনা যায় স্যার। স্যার অনেক সময় প্রবলেম মানে স্যার সাউন্ড আসে না অনেক সময়। মানে ওই লেকচার যেটা আপলোড করি ওটা তো এই প্রবলেম হয়? হয়তো স্যার লাস্ট ক্লাসে স্যার একটা ল্যাব ক্লাসে এরকম প্রবলেম হয়েছিল, তো স্যার ওই ক্লাসেও এরকম কিছুক্ষণ পর পর শব্দ আসছিল না রেকর্ডিংটার মধ্যে। আচ্ছা আচ্ছা। এনিওয়ে আমি ট্রাই করছি আসলে, এখন নেটের উপর তো আর কোনো ইয়ে নাই, চেষ্টা করছি সর্বোচ্চ। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো অ্যাড্রেসিং মোড এটা আমরা আসলে আর্কিটেকচার দেখে আসছিলাম, আজকেও কিছুটা আইডিয়া দিয়ে দেন আমরা মেমোরি ম্যাপিং এ চলে যাব, সেখানে বেশ কিছু এক্সাম্পল আমরা করব। আর বিশেষ করে তোমাদের যেহেতু ফার্স্ট সিটি সামনে চলে আসতেছে, আমরা হয়তো আগামী দু একটা ক্লাসের মধ্যে ডিসিশন নিব যে এটা কি শর্ট কোশ্চেন বেসড হবে নাকি এমসিকিউ বেসড হবে। তো এই জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে টুকিটাকি অনেক কোশ্চেন আসলো পাওয়া যাবে, ছোট ছোট অনেক প্রবলেম দেওয়া যাবে, সেখান থেকে এমসিকিউ তৈরি করাটা খুব ইজি। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না স্যার। এখন আচ্ছা একটু স্যার আপনার কানেকশন অফ করে আবার অন করে দেখেন, নেট কানেকশন। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখন শোনা যাচ্ছে। শোনা তো যাচ্ছে, আবার দেখা যায় একটু পরে আবার ডিস্টার্ব করলে তো সমস্যা। এনিওয়ে একটু আমরা ধৈর্য ধরে দেখি, যদি একান্ত বেশি মানে প্রবলেম হয় কন্টিনিউয়াস না শুনো তাহলে জাস্ট একটা মেসেজ বক্সে একটা মেসেজ দিও, ঠিক আছে? তা আমি লেকচার শুরু করছি যেহেতু অনেকটা সময় চলে গেছে। সো অ্যাড্রেসিং মোডস এন্ড মেমোরি ম্যাপিং, ওকে 8085। So look, addressing modes. Actually, the way operands are chosen during execution of an instruction, that is actually determined by addressing modes. Okay, or we can say various formats for specifying operands. আমরা তো বিভিন্ন ভাবে কোড লিখতে পারি, আমরা জানি অপ কোড, অপারেন্ড, এগুলো আমরা সব আর্কিটেকচার দেখে আসছি। তো এই যে লেখার স্টাইলটা বিভিন্ন ওয়েতে যে আমরা লিখতে পারি সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেসিং মোড, যে বিভিন্ন ভাবে এটা আমরা প্রসেসরে করতে পারি, যে ডিফারেন্ট ওয়েতে করতে পারি, এই টেকনিকটাই হচ্ছে অ্যাড্রেসিং মোডস। আর there are 5 different addressing modes in 8085 processors, and these are immediate addressing mode, register, direct addressing mode, indirect addressing mode, আর একটা হচ্ছে implicit or implied addressing mode, ঠিক আছে? তাহলে কি আমরা যে ওয়েতে অপারেন্ডস কে চুজ করি, ওকে, ইনস্ট্রাকশনে, সেই যে টেকনিকটা দ্যাট ইজ কল্ড অ্যাড্রেসিং মোড। এটা বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড হতে পারে, ইমিডিয়েট, রেজিস্টার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইমপ্লিসিট আর হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। দেখো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, immediate addressing mode কি, where data is present in the instruction itself, যেই ডেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেই ডেটাটা ইনস্ট্রাকশনের মধ্যে প্রেজেন্ট থাকবে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ইমিডিয়েট। মানে একেবারে যে ডেটাটা নিয়ে আমরা কাজ করছি সেই ডেটাটা সরাসরি ইনস্ট্রাকশনে থাকবে, দ্যাট ইজ কল্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? যে ডেটা নিয়ে আমরা কাজ করছি সেই ডেটাটা সরাসরি ইনস্ট্রাকশনে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? আমি বলতে পারি a প্লাস বি, এইটা বলা মানে কি এ আর বি রেজিস্টারের যে কন্টেন্টস তা নিয়ে কাজ করা। আমি যদি বলি a প্লাস 5, তার মানে কি হচ্ছে, দেখো 5 সরাসরি ডেটাটার কথা কিন্তু আমি বলেছি, তাই না? বুঝতে পারছো? জি স্যার। তার মানে যেখানে ডেটা সরাসরি ইনস্ট্রাকশনে থাকবে, দ্যাট টাইপ অফ অ্যাড্রেসিং মোড ইজ কল্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। মানে ইমিডিয়েট ভ্যালুটা থাকবে, একেবারে যে ভ্যালু আমরা ডিল করছি সেই ভ্যালুটা থাকবে। এখানে কয়েকটা এক্সাম্পল আছে, দেখো মুভ ইমিডিয়েট বি 33H, তার মানে কি এই যে 33H এই ডেটাটা সরাসরি তোমার কোথায় চলে যাবে, বি রেজিস্টারে চলে যাবে। এইভাবে তুমি আরো এক্সাম্পল দিতে পারো। এখানে দেখো LXID
2458H, এখানে কিন্তু 2458H সরাসরি তোমার ডেটা, ঠিক আছে, হেক্স ডেটা। এখানে একটা জিনিস খেয়াল করেছো, এখানে ডি মনে হচ্ছে, তাই না? একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে হচ্ছে ডি, তার মানে হচ্ছে তোমার সিঙ্গেল একটা রেজিস্টার, আর এখানে কিন্তু 245E, তার মানে 8 বিটস হয়ে যাচ্ছে। একটু কি কনফিউশন হচ্ছে না যে 16 বিট 8 বিটের মধ্যে কিভাবে কপি হবে? ঠিক আছে, একটু এখানে যেমন ব্যাপারটা ঠিক আছে যে 33H টা দিতে যাচ্ছে, যে 8 বিট 8 বিটে যাচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু একটু কনফিউজিং, এটা তোমাদের একটু বলা দরকার ছিল কোশ্চেন। এখানে দেখো ডি বলছে, কিন্তু এখানে কিন্তু আমি বলছি 16 বিট, দ্যাট মিন্স 245EH। LXI লোড, যেটা এই এক্স সিম্বলটাতে বোঝাচ্ছে এ পেয়ার, তার মানে এখানে যদিও ডি মেনশন করা হয়েছে, বাট তোমাকে বুঝতে হবে এখানে যে পেয়ারটা, তার মানে ডি এর সাথে পেয়ার কে? এল ই, তার মানে ডিই তে তোমার 245E এই ডাটাটা কপি হবে, তার মানে 24 কপি হবে ডি তে, 5E টা কপি হবে ই রেজিস্টারে। হোয়াটএভার, এটা জাস্ট একটা স্পেশাল থিং, এই জন্য আমি বুঝালাম। কিন্তু এরপর দেখো এখানে ইমিডিয়েট ডাটাটা সরাসরি আমরা ডিই, এটা এক্স দিয়ে এটা কাপলটা বোঝানো হচ্ছে, এই পেয়ার বোঝানো হচ্ছে, এই পেয়ারে তোমার এটা কপি হয়ে যাচ্ছে। এখানে সরাসরি আমি ডাটাটা মেনশন করলাম, এখানে কোনো অ্যাড্রেস না। কিন্তু এড আই 87H, তার মানে কি একুমুলেটরে তোমার এই ভ্যালুটা অ্যাড করতে বলছে, তার মানে একুমুলেটর অলরেডি যে ভ্যালু আছে তার সাথে 87 সরাসরি এই ভ্যালুটা অ্যাড করে আবার একুমুলেটরে আমরা স্টোর করব। চলে ভালো হয় স্যার। 87 রিপিট করেন স্যার, শোনা যায়নি স্যার। স্যার মাঝে মাঝে শোনা যায়নি স্যার। স্যার সাউন্ডের সমস্যা হচ্ছে। এলএক্স আই এর শোনা যায় না, সেই ডি এর শোনা, দুইটাই শোনা যায়। আচ্ছা, LXI লোড, এই এক্স দ্বারা মিন করছে পেয়ার। এখানে যেমন তোমার বলা আছে ডি, ডি কি একটা রেজিস্টার না? জি স্যার, একটা রেজিস্টার। আচ্ছা, কিন্তু এখানে দেখো 245E, এখানে 16 বিট, তাহলে ওইটা তো হচ্ছে 8 বিট, তাহলে 8 বিটের মধ্যে আবার 16 বিট থাকে কিভাবে, তাই না? LXI লোড পেয়ার ইমিডিয়েট, এক্স দ্বারা পেয়ার বোঝানো হয়, তার মানে এখানে তোমাকে যদিও আমরা শুধুমাত্র ডি মেনশন করেছি, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি পেয়ার রেজিস্টার। তার মানে ডি এর পেয়ারে কে আছে? ই আছে। জি স্যার। ডি এর পেয়ারে আছে, তো তোমাকে এটা ওইভাবে কেউ লিখতে পারো, আর যদি সরাসরি এই স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখো তাতে এটা চলবে, কারণ LXI তুমি দিয়েছো, তার মানে এটা বোঝা যাচ্ছে ডিই এই পেয়ারটাতে কপি হবে কি 245E, তার মানে 24 কপি হবে ডি তে, 5E এটা কপি হবে ই তে, যেখানে তোমার ব্যাখ্যা করে দেয়া আছে। ঠিক আছে, কি এটা বোঝানো হচ্ছে সাইডে তোমার এগুলা দেয়া আছে। আচ্ছা, তারপরে তো 87 যেটা বলেছি, এটা তো অ্যাড একুমুলেটর, বুঝতে পারছো, মানে অ্যাড ইমিডিয়েট এই ভ্যালুটা যখন কোনো কিছু মেনশন করা থাকে না, যখন কোনো কিছু মেনশন করা থাকে না, তার মানে কি অপারেশনটা কোথায় হচ্ছে? একুমুলেটর হচ্ছে। তার মানে একুমুলেটরের সাথে 87 এই ভ্যালুটা অ্যাড হয়ে রেজাল্টটা আবার কোথায় স্টোর হবে? একুমুলেটরে স্টোর হবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। এখানে কি আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো? শুনতে পাচ্ছ আমাকে? স্যার কথাটা কেটে গেছে মাঝে মাঝে স্যার কেটে গেছে কথা। স্যার মাঝে মাঝে স্যার অনেক কিছু স্যার বুঝতেছি না স্যার, সাউন্ড আসছে না আপনার স্যার। আচ্ছা, আসলে কি করব, কয়েকবারই তো ট্রাই করতেছি, এখন নেটওয়ার্ক আজকে পুরোপুরি মনে ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি এক জায়গাতেই আছি, এখনো পর্যন্ত সেটা মুভ করি নাই। এটা জাস্ট প্রত্যেকটা এক্সাম্পল, তার এগেইনস্টে ব্যাখ্যাটাও তোমার ডান দিকে দেয়া আছে। ঠিক আছে, তোমরা তো লেখাটা দেখতে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার, কথাটা কাটা কাটা আসতেছে, এজন্য আর কি বুঝতে অসুবিধা হয় মাঝে মধ্যে। আচ্ছা, হ্যাঁ, না খুবই স্বাভাবিক। হ্যাঁ, কথা না শুনলে কিভাবে বুঝবা? না, কিন্তু আমি বলতেছি, আমি স্ক্রিনের কথাগুলি আসলে বলছি, যদি একটু ধরার চেষ্টা করো। প্রথম এক্সাম্পলটা বুঝতে পেরেছো? MVIB33H। এটা বুঝছি। আচ্ছা, এটাও বুঝতে পেরেছি, এটা একই এক্সাম্পল, জাস্ট দুইবার লিখেছে। আচ্ছা, LXID টা, এটা তো লোড, বুঝতেই পারছো, এক্স দ্বারা এখানে পেয়ার বোঝানো হচ্ছে, পেয়ার। ঠিক আছে, দেখো আমি লিখেছি ডি, কিন্তু এখানে দিয়েছি 16, তাই না? তার মানে ডি তো হচ্ছে 8 বিট একটা রেজিস্টার, তার মধ্যে 16 বিট আসবে কিভাবে? এই যে বললাম এটা দ্বারা পেয়ার বোঝাচ্ছে, তার মানে তোমাকে এখানে ধরেই নিতে হবে ডি এর সাথে যে পেয়ার রেজিস্টারটা, তার মধ্যে কপি করতে বলেছি, লোড করতে বলেছি এইটাকে। এখন বোঝা গেছে? শুনতে পেয়েছো এখন? জি স্যার, জি স্যার, জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ডিই, তার মানে হচ্ছে ডিই এই পেয়ারটা, ডি এর মধ্যে লোড হবে কি 245E, তার মানে 24 হবে ডি তে,
5e হবে ই তে। ঠিক আছে? এখন এইটা স্যার ডিভাইডেড হলে কিভাবে স্যার, যেমন 24 মানে 5 ইটা স্যার হলো নিল, আবার এইচটা হচ্ছে সামনে আসলো কিভাবে? এই এইচটা তো হেক্সা নাম্বার, কি বলতেছিস সব? সরি সরি স্যার, এইচ তো হেক্সা নাম্বারের জন্য এটা মিন করছে, এইচ তো কিছু না। ঠিক আছে স্যার। ঠিক আছে? এখন কে রাজু বলছিলে? জি স্যার, খেয়াল করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমারও হয়তো একটু স্পেস দেওয়ার দরকার ছিল, আমি একসাথে লিখে ফেলেছি, কারণ এটা তো সাধারণত আমরা লিখতে এতটা ইউজ টু যে এই জন্য লিখে ফেলেছি। এনিওয়ে ADI 27H, এখানে কি 87 অ্যাড করতে বলছে, 87 আর কিছু বলে নাই, তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা কোথায় অ্যাড করি, আমরা সব রেজাল্ট তো একুমুলেটরি রাখি, তো একুমুলেটরি যে ভ্যালু আছে তার সাথে 87 কে অ্যাড করে ভ্যালুটা একুমুলেটরি রাখবো। ঠিক আছে? সো দ্যাটস ইট। আর একটা জিনিস খেয়াল করে দেখো, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে প্রত্যেকটা অপ কোডের সাথে দেখো আই লেটারটা আছে, খেয়াল করেছো? জি স্যার। আই লেটারটা আছে, এটাও একটা তোমার আইডেন্টিফাই করার একটা সহজ উপায়। ওকে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড গেল। আমার এখানে কিন্তু বেশ সময় চলে যাচ্ছে, এখানে একেবারে এগুলো সব তোমাদের জানা জিনিস, জাস্ট বলা যায় আরেকবার রিপিট হচ্ছে 8085 এর রেসপেক্টে আমি আরেকবার জাস্ট বলছি, এগুলো প্রত্যেকটা আমরা আসলে করে আসছি, তোমাদের একটু হলেও মনে থাকার কথা। রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ওইখানে দেখো যেমন ইমিডিয়েট ডাটাটা আছে, এখানে ডাটা থাকবে না, এখানে সোর্স ডেস্টিনেশন, এখানে সোর্স ডেস্টিনেশন দুটোই তোমার রেজিস্টারে থাকবে। ঠিক আছে? তো এই রেজিস্টারের যে কন্টেন্ট সেটা নিয়ে আসলো আমাদের ডিলিংসটা, তা আমরা সেই কন্টেন্টটাকে মেনশন না করে আমরা তো রেজিস্টারটাকে মেনশন করব। সরি, মুভ এ বি, তা বুঝতে পারতেছো বি এর যে কন্টেন্টটা সেটা এতে কপি হবে। ঠিক আছে? এড ই, একুমুলেটরের সাথে ই ভ্যালুটা এড হবে। ঠিক আছে? SPHL, SPHL, SP টা কি? স্ট্যাক পয়েন্টার। ওই যে 16 বিট একটা পয়েন্টার, তাহলে এখানে কি হবে যে contents of H and L, contents of H and L will be stored in the top of the stack. স্ট্যাক পয়েন্টার কোথায় ইন্ডিকেট করে? স্ট্যাকের টপ পজিশনে না? স্ট্যাকের টপ পজিশনে। সো HL এর যে কন্টেন্টটা সেটা তোমার সেই জায়গায় চলে যাবে। এটা মেইন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট এই অ্যাড্রেসিং মোডটা। এখানে তোমরা एग्जांपल আসলে একটা দাও দুইটা দাও, আমি একাধিক দিয়েছি জাস্ট তোমাদের একটু বোঝার সুবিধার জন্য, ক্লিয়ারিফিকেশনের জন্য। তোমরা একটা एग्जांपल দিয়ে স্পষ্টভাবে বুঝতে পারছো, যেখানে সরাসরি ডেটা চলে আসতেছে দ্যাট ইজ কল্ড ইমিডিয়েট, আর যেখানে জাস্ট রেজিস্টার আমরা মেনশন করে দেব দ্যাট ইজ কল্ড রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তারপর হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হচ্ছে দেখো it specifies 16-bit address of the operands within instruction itself. ইমিডিয়েটের সাথে এটা কিছুটা তুমি সিমিলারিটি খুঁজে পাবা, কিন্তু ইমিডিয়েটের সরাসরি ডেটাটার কথা বলা আছে, আর এখানে সরাসরি অ্যাড্রেসটার কথা বলা থাকবে। সরাসরি অ্যাড্রেসটার কথা বলা থাকবে যে পার্টিকুলার কোন অ্যাড্রেস থেকে আমরা কাজটা করব, তার মানে ওই অ্যাড্রেসে যা আছে। কিন্তু এখানে কিন্তু ইমিডিয়েটলি আমরা করেছিলাম কি যেটা আছে মানে ডেটাটার কথা বলেছিলাম, কিন্তু এখানে ডেটাটা না বলে এখানে সরাসরি অ্যাড্রেসটা বলা থাকবে। সরাসরি অ্যাড্রেসটা বলা থাকবে যে ওই অ্যাড্রেসে যেটা আছে। সো এখানে আমরা এই জন্য এটাকে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছি, যেখানে আমরা সরাসরি অ্যাড্রেসটাকে সরাসরি মেনশন করছি। ঠিক আছে? সরাসরি অ্যাড্রেসটাকে আমরা মেনশন করছি। আচ্ছা, এইখানে দেখো ইমিডিয়েট অ্যাড্রেস সরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিংটা ডাইরেক্ট একরকম, আর ইনডাইরেক্টটা আবার একটু ডিফারেন্ট। যে দেখো এখানে কি বলছে LDAX, লোড অ্যাকুমুলেটর উইথ ডাটা। ওকে, আবার দেখো ওই যে x যেহেতু আছে, x দ্বারা এখানে কি বোঝাচ্ছে? পেয়ার। তার মানে কোন পেয়ারটা তোমার লোড হবে সেটা হচ্ছে DE এর যে পেয়ার। লোড অ্যাকুমুলেটর উইথ ডাটা হুজ অ্যাড্রেস ইজ প্রেজেন্ট এট DE রেজিস্টার পেয়ার। তার মানে DE রেজিস্টার পেয়ারের যে অ্যাড্রেসটা সেটার যে কন্টেন্ট সেটা দিয়ে তোমার অ্যাকুমুলেটরটাকে লোড করতে বলা হয়েছে, সেটাতে অ্যাকুমুলেটরকে লোড করতে বলা হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্ট বলা নাই, এটা দেখো একটা রেজিস্টারের কথা বলা হয়েছে, সেই রেজিস্টারের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে তোমার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা তোমার চলে যাবে অ্যাকুমুলেটরে। ইমপ্লিসিট ইমপ্লাইটা খুবই ইন্টারেস্টিং। এটা কি ওই যে আমরা পড়েছিলাম মনে আছে ডিফারেন্ট কাইন্ডস অফ কি বলে different kinds of যে based on opcoded classification পড়েছিলাম না, ইনস্ট্রাকশন ক্লাসিফিকেশন মনে আছে? জিরো অ্যাড্রেস ফিল্ড ইনস্ট্রাকশন,
জি স্যার বেসড অন অ্যাড্রেস ফিল্ড, ক্যান ইউ রিমেম্বার? জি স্যার মনে আছে। ঠিক আছে, তার মানে জিরো অ্যাড্রেস ফিল্ড কোনটাকে আমরা বলছিলাম, যেখানে তোমার অ্যাড্রেস ফিল্ডটা ছিল না, কিন্তু দেখো না থাকলেও কিন্তু আমরা মানে অপকোডের মধ্যে এমন ভাবে কথাটা বলছি সেটা দিয়ে কিন্তু একটা মিনিং পেয়ে যায় আমরা। ঠিক সেইটা দেখো, দিস মোড ডাজ নট রিকোয়ার এনি অপারেন্ট, এখানে অপারেন্টের দরকার নাই, বাট অপকোড স্পেসিফাইজ দ্য অ্যাড্রেস অফ অপারেন্ট। অপকোডই আসলে বলে দিচ্ছে কোথায় আমাদের কাজটা হবে, কোথায় আমাদের কাজটা হবে। এখানে এক্সাম্পলটা দেখতে পারতেছো, দেখো এসটিসি সেট ক্যারি ফ্ল্যাগ, তার মানে বুঝতেই পারছি আমরা যে একুমুলেটর যে কন্টেন্টটা, এখানে আমি একুমুলেটর কথা বলি না, জাস্ট বলছি সেট ক্যারি ফ্ল্যাগ। তারপর দেখো ইনস্ট্রাকশনের মধ্যে শুধুমাত্র এখানে কি অপকোডটাই আছে, কিন্তু অপারেন্টের কথা বলা নাই, কিন্তু অটোমেটিক যদি কিছু মেনশন করে নাই বুঝতেই পারছি যে একুমুলেটর যে কন্টেন্টটা তার ক্যারি ফ্ল্যাগটাকে সেট করতে বলা হয়েছে। তার মানে দেখো একটা ইনস্ট্রাকশন, একটা ইন্ডিকেশন তোমাকে দেওয়া হয়েছে, আর এ এল রোটেট একুমুলেটর লেফট, রোটেট একুমুলেটর লেফট, কমপ্লিমেন্ট একুমুলেটর। এই দেখো কমপ্লিমেন্ট একুমুলেটর, আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে 70 এটাকে কমপ্লিমেন্ট করতে বলছি না, মনে করো একুমুলেটর কন্টেন্ট হচ্ছে 70, তো এটাকে করলে কি কমপ্লিমেন্ট করলে 8f হয় কিভাবে নিশ্চয়ই বুঝতে পারছো। 7 মানে কত, 0 111, জি স্যার। আর 0 মানে কত, 40। ঠিক আছে, তা 0 111 কে যদি তুমি উল্টায় দাও তাহলে কি পাবা, 1000। কি মিলেছে, 1000 মানে 8, আর 4টা 0 এটাকে কমপ্লিমেন্ট করতে কত হবে, 4টা 1, দ্যাট ইজ f। ঠিক আছে, সো জাস্ট এটা एग्जांपल এইভাবে না তোমাদের ব্যাখ্যা করা লাগবে না, আমি জাস্ট কিউসি থাকতে পারে এইজন্য ওইভাবে দেখিয়ে দিলাম। সো এগুলো দেখো জাস্ট তোমার ডেফিনেশন, আর প্রত্যেকটা একটা দুটো করে एग्जांपल মনে রাখলেই হবে। তোমার আমরা কি কি শিখলাম তাই না, রেজিস্টার, ইমিডিয়েট, ইমপ্লিসিট, ডাইরেক্ট, ইনডিরেক্ট, এই হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড, এবং তার সাথে তাদের তোমার কি বলে एग्जांपल। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যা পড়বো সেটা হচ্ছে মেমোরি, তার অ্যাড্রেস কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি করে দিয়েছি, এবং প্লিজ খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে বলছি, কারণ এই এক্সাম্পল করার পাশাপাশি আমি একেবারে এখনই তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিব। তো আশা করি সবার সামনে কাগজ কলম আছে, আমি একটা বোঝাবো আবার সাথে সাথে একটা প্রবলেম দিব, তোমরা সেটা যেন করতে পারো। ঠিক আছে, সো সবাই প্লিজ খুব ভালো করে খেয়াল করে শুনো। আমার কথা শুনতে পাচ্ছ তো, এখন শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে স্যার কেটে আসতেছে। এখন কি অবস্থা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। মাঝখানে একবার নিউজে শুনেছিলাম যে ওই যে কি বলে এই ধরনের ইন্টারনেটে কিছু সমস্যা হবে, কিন্তু তারপর তো শুনলাম সেটা উইথড্র করেছে, তাই না? এখন আবার আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। সমস্যা হবে না, বাট অলরেডি যেগুলো কাটে ফেলাইছে স্যার ওগুলাতে সমস্যা। ও এখন আমার এই সেই জায়গায় পড়ছে কিনা কে জানে, কারণ ইদানিং আসলে আমি এই প্রবলেমটা ফেস করছি। কালকেও দুটো মিটিং ছিল, কিন্তু দেখা গেছে খুব ডিস্টার্ব হয়েছে। এনিওয়ে দেখা যাক কতটুকু করা যায়। ঠিক আছে, এখন আমাদের প্রবলেমটা বুঝতে পেরেছো যে আমরা বিভিন্ন মেমোরির সাইজ, তারপর তার স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, এবং প্রত্যেকটার এগেইনস্টে আমরা কিছু এক্সাম্পল দেখবো, এবং সাথে সাথে বলছি তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক চাইবো। সো এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, প্রত্যেকে যেন এটা ধরতে পারো, প্রত্যেকে যেন এটা ধরতে পারো, সেইভাবে তোমরা এটা খেয়াল করবা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শেষ থেকে একটু আসি। এই পেজটা দেখতে পাচ্ছ সবাই? মেমোরি ম্যাপিং। স্যার মেমোরি ম্যাপিং। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথমত হচ্ছে মেমোরি ম্যাপিংটা কি, জাস্ট একটা লাইনে এখানে বলা হয়েছে, ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং অ্যাড্রেস রেঞ্জ টু ইচ মেমোরি আইসি ইন দ্য মাইক্রো কম্পিউটার। মেমোরি ম্যাপিংটা হচ্ছে যে অ্যাড্রেস রেঞ্জ অ্যাসাইন করার জন্য প্রত্যেকটা পার্টিকুলার মেমোরি আইসির জন্য, যে কি রেঞ্জে কত থেকে কত পর্যন্ত সে ডিল করতে পারবে, কাজ করতে পারবে। ঠিক আছে, এক কথায় দিস ইজ মেমোরি ম্যাপিং। প্রত্যেকটা আইসি
কোন রেঞ্জ থেকে কোন মানে আইসি বলতে আমি বুঝাচ্ছি মেমোরি আইসি, একটা পার্টিকুলার মেমোরি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত সে অ্যাড্রেস নিয়ে ডিল করতে পারবে, দ্যাট ইজ মেমোরি ম্যাপিং। এখানে দেখো একটা প্রবলেমও কথা কেটে আসছে। আচ্ছা, এই জন্য আমি দেখো স্ক্রিনের মধ্যে একটু দাগ দিচ্ছি, আসলে যে কথাটা আমি বলতেছি মানে এখানে লেখা আছে সেটাই আমি বলতেছি, শুধু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এক কথায় যদি বলতে চাও যে একটা মেমোরি আইসি কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেস পর্যন্ত রেঞ্জ নিয়ে মানে কোন রেঞ্জ নিয়ে সে ডিল করতে পারবে, এই যে পদ্ধতিটা দ্যাট ইজ কল্ড মেমোরি ম্যাপিং। এটা হচ্ছে মেমোরি ম্যাপিং, দ্যাট মিন্স ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং অ্যাড্রেস রেঞ্জ টু ইচ মেমোরি আইসি ইন এ মাইক্রো কম্পিউটার। কম্পিউটারে একটা পার্টিকুলার মেমোরি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ, ওকে, মানে কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেস, কোন স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস কি হবে, তারপরে তার রেঞ্জটা কি হবে, এটা যে অ্যাসাইন করা হয় যে পদ্ধতিতে, দ্যাট ইজ কল্ড মেমোরি ম্যাপিং। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড মেমোরি ম্যাপিং। পার্টিকুলার কম্পিউটারের মেমোরি কোন অ্যাড্রেস মানে স্টার্টিং অ্যাড্রেস থেকে এন্ডিং অ্যাড্রেস কতটুকু পর্যন্ত সে ডিল করবে, এটা যে পদ্ধতিতে অ্যাসাইন করা হয় দ্যাট ইজ কল্ড মেমোরি ম্যাপিং। ওকে, এখন দেখো এখানে একটা 8 বিট মাইক্রো প্রসেসর যার কিনা 16 বিট অ্যাড্রেস বাস, আমরা জানি অ্যাড্রেস বাস 16 বিট, ঠিক আছে, অ্যাড্রেস বাস 16 বিট। তো এই 16 বিট অ্যাড্রেস বাসকে আমরা মেনশন করছি কত, A0 to A15 দিয়ে, with a 1 KB memory chip as shown in the figure। এই যে একটা ফিগার তোমার দিয়েছে, এই ফিগার অনুসারে সে কাজটা করবে। এটা তো পার্টিকুলার একটা ফিগার দিয়ে আমি বলতেছি। একটা জিনিস একটু যদি খেয়াল করে দেখো, এখানে যেমন একটা ডিকোডার ইউজ করা হয়েছে, একটা র্যাম, এটা র্যামও হতে পারে রমও হতে পারে। তোমরা জানো র্যাম আর রমের ওই যে এটা কি, এখানে হচ্ছে রমটা শুধুমাত্র তোমার রিড করবে, আর র্যাম হচ্ছে রিড রাইট, দুটোই অপশন থাকবে। একটু যদি এখানে খেয়াল করো, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিকোডার এবং ডিকোডারের সাথে আরেকটা জিনিস সংযুক্ত হচ্ছে সিএস। খেয়াল করছো সবাই, সিএস দ্যাট ইজ কল্ড চিপ সিলেক্টর, সিএস দ্যাট ইজ কল্ড চিপ সিলেক্টর। আচ্ছা, এখানে আমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়েছি, সো এটার যদি জাস্ট তুমি ফিগারটাই দেখো তাহলে তোমার চলবে, কারণ এটা হচ্ছে এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ফিগার দিয়ে হয়তো তোমার কাছে অ্যান্সার জানতে চাইতে পারে, সো ফিগারটাই কিন্তু তোমাকে অনেকটা হেল্প করছে। এখন দেখো এখানে একটা জিনিস যদি খেয়াল করো, পুরোটা আমি লিখে নিয়ে লিখেছি 0 to 7। স্টুডেন্ট আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে কি দেয়া আছে? 0 শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে কেটে আসতেছে স্যার। আচ্ছা, এই জন্য একটু আমার কার্সরটা খেয়াল করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে দেখো 0 to 7, তার মানে এখানে কয়টা লাইন আছে? 8টা। আচ্ছা, 8টার জন্য ইনপুট কয় লাগে? 3টা। এই হচ্ছে সেই 3টা ইনপুট। আচ্ছা, আর এইখানে যে দিয়েছে একটা এন্ড গেট, এটা এন্ড গেট, ঠিক আছে। আমার আঁকাটা হয়তো খুব একটা ভালো হয় নাই, তো এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে, এটা হচ্ছে এন্ড গেট। আর এই এন্ড গেটের এটার আউটপুটটা কি কাজ করবে? চিপ সিলেক্ট করবে। মানে এটা অনেক জায়গায় তোমার যেতে পারে, কিন্তু পার্টিকুলার কোন চিপটা নিয়ে সে কাজ করবে এটা সিলেক্ট করে দিবে এই এন্ড গেটটা। আমি শুধু বলছি এটা জাস্ট গিভেন, মনে করো একটা প্রবলেম আমি তোমাকে বলে দিয়েছি, এই আমার অবস্থা, এখন আমার অ্যাড্রেসটা কি হবে। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে চিপ সিলেক্টর, আর এই হচ্ছে তোমার ডিকোডারের 3টে ইনপুট, এই হচ্ছে 8টা আউটপুট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি এমন ভাবেই মনে করি 8টা তো 8টা জায়গায় যেতে পারে। এখানে দেখো কোন পজিশনকে আমি কানেক্ট করেছি, খেয়াল করে দেখো তো এটা কোন পজিশন বলো? নাম্বার 4। ভেরি গুড, নাম্বার 4। আচ্ছা, তার মানে নাম্বার 4 দিলে দেখো এটা কে চিপ সিলেক্টর, মানে এই চিপটাকে সিলেক্ট করছে, যেটা কিনা 1 কিলোবাইট, এই যে মেমোরি চিপ বলাই আছে, এটাকে সিলেক্ট করছে। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এটা যেহেতু 4, তার মানে চিপ সিলেক্টরের কম্বিনেশনটা কি হতে হবে? 100। চিপ সিলেক্টরের কম্বিনেশনটা কি হতে পারে? 100। 3 to 15 কোথাও ভুল করেছি, 9 10 11 ও সরি, এইখানে বলছি 100, এইখানে না তো, এইটা কারণ এটার সাথে তো এইটা যুক্ত, এটার সাথে হচ্ছে এইটা যুক্ত। আর চিপ সিলেক্টর হচ্ছে এটাকে এনাবল অথবা ডিসেবল করে রাখা, এনাবল অথবা ডিসেবল করে রাখা। এটা হচ্ছে এনাবল অথবা ডিসেবল করবে চিপটাকে, আর এটা হচ্ছে সিলেক্ট করে দিবে। তারপরে দেখো এই যে এইটাকে সিলেক্ট করে দেওয়া মানে কি, এটা হচ্ছে তোমরা বললা 4, তাই না? 4 মানে কি হচ্ছে 100, তার মানে 12 হচ্ছে 1 আর 11 10 হবে 00, 11 আর 10 হবে 00। একটু যদি একটু দিকে তাকাও,
A12 A11 A10 খেয়াল করেছো 100 100 মিলেছে এতটুকু অংশ? জি স্যার। আচ্ছা, আর এটাকে দেখো, এটা যে চিপ সিলেক্টরটা এটা যদি অ্যাক্টিভ হয় তাহলেই কেবলমাত্র আমার এখানে যেতে পারবে। তাহলে এটা অ্যাক্টিভ করার জন্য তোমার ডেফিনেটলি এখানে 111 দিতে হবে, কারণ একটা যদি 0 হয়ে যায় তাহলে এটা ডিসেবল হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এখানে হচ্ছে কি 111। এই দেখো A15 to A13 দ্যাট ইজ 111। শুনতে পেয়েছো আমার কথাটা? ইয়েস স্যার। A15 14 13। এখন তোমরা হয়তো অনেক সময় বলতে পারো যে পার্টিকুলার যদি এখানে মানে পার্টিকুলার চিপ সিলেক্ট করার জন্য তাহলে এখানে সব 1 দিতেই হবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি অন্য আরো অপশন থাকে, মনে করো এই সামনে আমরা একটা নট গেট ইউজ করে মানে আমরা পার্টিকুলার চিপটাকে 1 বানাতে চাই, সো যেটার জন্য যেটা হবে এই সামনে আমরা নট গেট বা নট গেট দিব না, স্টেটও ইউজ করব, ওভাবে আমরা একটা কম্বিনেশন তৈরি করতে পারি। এনিওয়ে, এখানে যে প্রবলেমটা তোমার দেয়া আছে সেখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি এখানে কি হবে, 3টা 1 হবে। একটু মিলিয়ে দেখো এখানে 3টা 1 হয়েছে কিনা। হয়েছে। এখানে কত আছে? এখানে হচ্ছে 4 নাম্বারকে সিলেক্ট করার জন্য এখানে ডিকোডারের 3টে ইনপুটকে কি দিতে হবে, 100 মিলেছে এখানে 100। তার মানে এতটুকু কাজ আমার শেষ, যার ফলে আমি এই জায়গাটায় আসলাম। আমরা এতটুকু পর্যন্ত আসতে পারলাম। আচ্ছা, এরপরে তোমার মেইন কোশ্চেনে কি বলছে যে অ্যাসাইনিং অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটাকে আমরা অ্যাসাইন করতে হবে, মানে রেঞ্জ, কোন রেঞ্জ নিয়ে এটা কাজ করতে পারবে। একটু খেয়াল করে দেখো তো, এই 16 বিট অ্যাড্রেস লাইনের মধ্যে এই যে 0 to 15 এর মধ্যে আমরা আপার বিটগুলি মানে 15 to 12 আমরা ঠিক করে ফেলেছি। বাকি যেটা রইলো A0 to A9, A0 to A9 মানে কয়টা হচ্ছে বিট এখানে? 10টা। 10টা। আচ্ছা, এটা তো বুঝো যে 1 কেবি বলতে কি বোঝায়, 1 কেবিটা বলতে কি বোঝায় এটা বুঝছো তো? 1 কেবি মানে কি? 1024 বিট। ভেরি গুড, জি স্যার, 1024। ঠিক আছে, 1024 আর 1K। আর যেহেতু এখানে আমাদের ডেটা হচ্ছে কত, 8 বিটের মাইক্রোপ্রসেসর, সো ইনটু 8। ঠিক আছে, তো 1024 কে আমরা আসলে কি লিখতে পারি বলো? 2 to the power 10 যদি আমি ভুল না করি। ঠিক আছে, 2 to the power 10 into 8। এটা আবার কেউ কনফিউজ করো না, এই 2 to the power 10 আমি তো ব্র্যাকেট দিয়ে দেই, এটা হচ্ছে 2 to the power 10। ঠিক আছে, আজকে তোমাদের একটা কথা বলছি, এটা খুব ভালো করে মানবা, কোন একটা মেমোরি ক্যাপাসিটি এটা কিভাবে তোমার তৈরি করে, এটা ফর্মুলাটা হচ্ছে 2 to the power x। এটা যদি তুমি একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট ছাড়াও আমি লিখতে পারতাম, জাস্ট তোমাদের কনফিউশন যেন না হয় সেজন্য ব্র্যাকেট দিলাম, 2 to the power x into y। এই যে এটা হচ্ছে ফর্মুলা 2 to the power x into y। মনে রাখবা এই ফর্মুলাতে তোমার x টা হচ্ছে তোমার নাম্বার অফ অ্যাড্রেস লাইন, ঠিক আছে, নাম্বার অফ অ্যাড্রেস লাইন, আর y টা হচ্ছে বলো, কথা বলছো না কেন, নাম্বার অফ ডাটা লাইন। ওই বিট একই কথা, মানে এটা হচ্ছে ডাটা লাইন। ঠিক আছে, x আর y, তার নাম্বার অফ অ্যাড্রেস লাইন, নাম্বার অফ ডাটা লাইন। তাহলে আমাকে যে 1 কেবি দেয়া আছে, 1 কেবি থেকে আমি সরাসরি বলতে পারছি তো অ্যাড্রেস লাইন কয়টা, ডাটা লাইন কয়টা। ঠিক আছে, তার মানে 1k হচ্ছে 1024। so you know very well that 1024 means what, 2 to the power 10, 2 to the power 10 into 8। so যদি এই ফর্মুলার সাথে আমরা মিলাতে যাই কি 2 to the power x into y, এটা মিলছে 2 to the power x into y, আমারও ডাটা হচ্ছে 8, 2 to the power x into y, তার মানে x হচ্ছে তোমার অ্যাড্রেস লাইন আর y হচ্ছে ডাটা লাইন, তার মানে 8। নাম্বার অফ ডেটা লাইনস হচ্ছে 8। হ্যাঁ, তার মানে অ্যাড্রেস লাইন আর ডাটা লাইন আমরা বুঝতে পেরেছি তো। আচ্ছা, ডাটা লাইন বুঝলে দেখো এখন এখানে আমার এই যে দেখো এখানে হচ্ছে 10টা হচ্ছে অ্যাড্রেস লাইন আর 8টা হচ্ছে ডাটা লাইন। আচ্ছা, এখন আমাদের মেইন তো কাজ করতে বলছে অ্যাড্রেসের রেঞ্জটা বের করতে। এখন এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই যে সামনের এই 6টা, কারণ এখানে কেন আমরা 111 দিয়েছি, এখানে কেন আমরা 100 দিয়েছি, এতটুকু আমার ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আসো এই 10টা বিট মানে অ্যাড্রেস লাইনটা কত হবে, মানে এই রেঞ্জটা কত হবে, কত থেকে কত পর্যন্ত কাজ করতে পারবে। আমরা খুব ভালো করে জানি 10টা বিটের কম্বিনেশন কি হতে পারে, 10টা 0 থেকে 10টা 1 পর্যন্ত। কি কোন সন্দেহ আছে? শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ আমাকে? এই যে কত মাঝে মাঝে শোনা যায় না স্যার। এই যে A0 to L9 এটাই তো আমার অ্যাড্রেস,
ঠিক আছে, এই যে 10টা বিট, এই 10টা বিটের কম্বিনেশন কত হতে পারে? 10টা 0 থেকে 10টা 1 পর্যন্ত। এতক্ষণ তো কিছু জি স্যার, জি স্যার। স্যার এতক্ষণ কিছুই শোনা যায় না স্যার। জি স্যার, 0 থেকে আবার বলছি এতটুকু পর্যন্ত আমার হয়ে গেছে, এতটুকু নিয়ে সমস্যা নাই তো আশা করি? এতটুকু পর্যন্ত আমার হয়ে গেছে, যে A10 পর্যন্ত আমার ব্যাখ্যা শেষ। এখন আসো A9 to A0, এই যে 10টা অ্যাড্রেস লাইন, এটা আমরা একটু আগে প্রমাণ করলাম যে 1K থেকে কিভাবে এটা আসছে। 10 বিটের হচ্ছে অ্যাড্রেস লাইন, 8 বিটের হচ্ছে ডেটা লাইন। ফরগেট অ্যাবাউট ডেটা, জাস্ট যদি এখন অ্যাড্রেস লাইনে আমরা কাজ করি, কারণ আমাকে অ্যাড্রেসের রেঞ্জটা বের করতে বলছে, তাই না? অ্যাড্রেস রেঞ্জটা বের করতে বলছে আমাকে, তাহলে অ্যাড্রেস রেঞ্জটা কত হবে? 10টা বিটের কম্বিনেশন আমরা কি লিখতে পারি? 10টা 0 থেকে 10টা 1। ভেরি গুড, 10টা 0 থেকে 10টা 1। তাহলে তোমার লেখা শেষ। আচ্ছা, এখন দেখো, তার মানে আমি A0 থেকে A15 পর্যন্ত পেয়ে গেলাম, A0 থেকে A15 পর্যন্ত পেয়ে গেছি। এখন তুমি 4 4 করে ভাগ করে লিখো তো, 4 4 করে ভাগ করে লিখো। এই প্রথম 4 মানে কত? F 4টা 0 মানে 0 0 0, কি মিলেছে? F ট্রিপল 0। জি স্যার। আসো তুমি আপার রেঞ্জটা কত হবে? F ডাবল 0 ডাবল 1 মানে 3 F F, মিলেছে? জি স্যার। That's it. ওকে, তার মানে হচ্ছে F ট্রিপল 0 থেকে কি হচ্ছে F3 FF। কিন্তু এটা হচ্ছে পার্টিকুলার এই একটা এক্সাম্পলের জন্য, মানে আমি একটা ফিগার দিয়ে দিলাম বা তোমাকে বললাম যে আমি এইটা চাই, মানে এখানে চিপ সিলেক্টর পর্যন্ত কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, যার ফলে কিন্তু এই কম্বিনেশন হয়েছে। এখানে যদি ফিগারটা একটু ডিফারেন্ট হতো, তাহলে এই প্রথম কম্বিনেশনগুলো ডিফারেন্ট হতো, যার ফলে টোটাল রেঞ্জে গিয়ে কিন্তু সেটা এফেক্টটা পড়তো, টোটাল রেঞ্জে গিয়ে সেটার এফেক্টটা তোমার। এটা কি স্যার মানে চিপ দেখে তারপর আমরা রেঞ্জ বের করব? হ্যাঁ, এটা হচ্ছে পার্টিকুলার এই চিপ, এটার জন্য কাজ করার জন্য আমার এই ঘটনাটা ঘটতে হবে, এই রেঞ্জের মধ্যে সে কাজটা করতে পারবে, ঠিক আছে, এইটার জন্য। কিন্তু এখন যদি আমি সিম্পলি জাস্ট তোমাকে এইভাবে বলি যে একটা 1KB, ঠিক আছে, 1KBর জন্য তোমার টোটাল রেঞ্জটা তুমি বের করো। আমি এখানে কোনো পার্টিকুলার তোমাকে বললাম না, যে চিপ সিলেক্ট করার কথা বললাম না। তার মানে তুমি মনে করতেছো যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই তোমার যাবে, সেই ক্ষেত্রে তোমার কি হবে? কেউ বের করতে পারবা? 16টা 0 থেকে 16টা 1 স্যার। 16টা 0 থেকে 16টা 1। আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস কনফিউজ করে ফেলতেছো, কারণ এখানে যেহেতু কোনো কিছু মেনশন করি নাই। আমি আবার একটু তোমার ইয়েতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যেহেতু এখানে কোনো কিছু মেনশন করি নাই, তুমি বললো 16টা 0 থেকে 16টা 1KB, কিন্তু দেখো তোমার এখানে তো আমি কিন্তু শুরুতেই তোমাকে বলেছি 1KB, তারপরে এটা নিয়ে তো কোনো কনফিউজ হওয়ার কথা ছিল না। অ্যাড্রেস থাকবে আর 8টা ডাটা লাইন থাকবে। হ্যাঁ, এটা নিয়ে তো তোমার কনফিউজ হওয়ার কথা না। তুমি বলো 16টা 0 থেকে 16টা 1, এখানে তো তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে 1024 ইনটু 8, ঠিক আছে। তার মানে এখানে আমি সরাসরি লিখি কত হচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইনটু 8, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারছো যে অ্যাড্রেস লাইন হচ্ছে তোমার 10 আর ডেটা লাইন হচ্ছে 8। তাহলে তুমি কেন মানে 16টা 0 থেকে 16টা 1 বললা? কারণ তোমাকে এটা বুঝতে হবে, এই যে আমার 16টা লাইন আছে, যে কত A15 থেকে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, A15 থেকে আমার আছে হচ্ছে A0, তাই না? এর মধ্যে এই A0 থেকে ফর এক্সাম্পল এখানে যদি আমি A9 বলি, এতটুকু না হচ্ছে আমার অ্যাড্রেস লাইন, এতটুকু হচ্ছে অ্যাড্রেস লাইন। তো এটা তোমাকে বুঝতে হবে, এতটুকু হচ্ছে আমার অ্যাড্রেস লাইন, মানে মাঝখানে আমি এক জায়গায় দিয়ে দিলাম A9, এতটুকু হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। তো আমার কাজটা কিন্তু শুধুমাত্র এতটুকু নিয়ে, যে এই পার্ট থেকে আমার এই যে এন্ডিং পার্ট, এই পার্ট পর্যন্ত, এটা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। আর এই যে বাকি যেটা দেখতেছো চিপ সিলেক্টর, এটা তো পার্টিকুলার একটা চিপের জন্য তোমার ফিক্সড। তো এটা নিয়ে তো তোমার আসলে কিছু বলার নাই, কারণ আমাকে যখন কোনো কিছু মেনশন করা থাকবে না, তখন আমি বলবো কি এখানে কয়টা বিট আছে? 6টা বিট না? জি স্যার, ওইটা সবসময় 0 থাকবে। এখানে 0 0 0 0 0 0, 6টা 0 হয়েছে। আমি একটু স্পেস দিয়ে লিখতেছি, ওইখানে তোমার কথাটা এখন ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা হচ্ছে তোমার প্রথম স্টার্টিং এর। আর শেষের অ্যাড্রেস হবে প্রথম 6টা কিন্তু 0 0 তারপর গুলো 1, এরপর না তুমি বলতে পারো 1, হ্যাঁ এই 1 স্যার ওগুলো 0 এখন বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছিলাম না স্যার, এখন শুনতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ কিছু বলছেন। সব সময় কি একই রকম থাকবে স্যার? উপরে স্যার আজকে মাঝে মধ্যে কেটে আসছে স্যার।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটু মিউট করে আবার দেখলাম। আমি বললাম চিপ সিলেক্টর তো পার্টিকুলার একটা চিপের জন্য ফিক্সড, ওই জন্যই তো তোমাকে প্রথমে একটা এক্সাম্পল দিলাম, যে প্রথমে আমি এটা বুঝে থাকলে তোমাদের একটু মনে হতো কনফিউজিং। ঠিক আছে, এই জন্য তোমাকে এই এক্সাম্পলটা দিলাম যে তোমার একটা পার্টিকুলার চিপের জন্য তো তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা 1 কেবির জন্য আমরা রেঞ্জটা, কিছু বলার আছে? কেউ যেন এটা কনফিউজ না করে, এই দরকার আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। এই প্রথম পার্টটুকু হচ্ছে চিপ সিলেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্টটুকু, ঠিক আছে। আর পরের অংশ যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, পরের অংশটুকু মনে থাকবে। তার মানে চিপ সিলেক্টর তোমার তো ওইটা নিয়ে কিন্তু আমার হাত পড়বে না, এটা পার্টিকুলার যেই চিপ, সেই চিপের জন্য যেটা আসবে সেটা তো ফিক্সডই থাকবে, ঠিক আছে। সেই চিপের জন্য যেটা সেটা তো তোমার ফিক্স থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তার মানে আমাকে যে অ্যাড্রেসটা যতটুকু সে রেঞ্জ ডিল করতে পারবে সেটা হচ্ছে কত বিট থাকতেছে বাকি, 10 বিট, যেটা আমরা 1 কেবি বলছি। সো 10টা 0 থেকে 10টা 1। এখন তাহলে তুমি এটার অ্যাড্রেসটা বলো তো, স্টার্টিং অ্যাড্রেসটা, এটা হচ্ছে তোমার স্টার্টিং অ্যাড্রেস, তাই না? আমি এটা সংক্ষেপে লিখতেছি। আচ্ছা, স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, আর এটা হচ্ছে তোমার এন্ডিং অ্যাড্রেস, ঠিক আছে। স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, তাহলে আমাদের চিপ সিলেক্টরের মাধ্যমে আমরা রেঞ্জটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। চিপ সিলেক্টর তো পার্টিকুলার একটা চিপকে সিলেক্ট করার জন্য। তোমার ওই যে আগে যে একটু আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছি, ওখানে তোমার একটা ফিগার দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম না যে এই পার্টিকুলার চিপটা সিলেক্ট করার জন্য আমার কম্বিনেশনটা এইটা হতে হবে। সো এইরকম যাই হোক না কেন, এটা তো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, এরকম আরো কিছু যদি হয় আরো কিছু হবে কম্বিনেশন, ঠিক আছে। ডিফারেন্ট চিপ সিলেক্টর, এক্স্যাক্টলি ডিফারেন্ট চিপ সিলেক্টর, ডিফারেন্ট কম্বিনেশন, কোনটা সিলেক্ট করছি, কিভাবে কানেকশন আছে সেটার উপর ডিপেন্ড করে তোমার ওই প্রথম 6 বিটের কম্বিনেশনটা ডিফারেন্ট হতে পারে। বিটের নিয়ে হচ্ছে কম্বিনেশনটা হবে স্যার। হ্যাঁ, কিন্তু যখন তোমার একটা অ্যাড্রেসকে আমরা সিলেক্ট করব, তখন যেই বাকি বিটগুলি থাকবে অ্যাড্রেস ফিল্ডের জন্য, সেখানে যত বিট আছে সেটা হবে আমার কি অ্যাড্রেস, রেঞ্জ অফ অ্যাড্রেস। আমরা এখানে 10টা বিট আছে, 10টা বিটের জন্য আমার কি হচ্ছে 10টা 0 থেকে 10টা 1 পর্যন্ত হচ্ছে, 10টা 0 থেকে 10টা 1 পর্যন্ত হচ্ছে। স্যার এখানে আমরা অলওয়েজ অ্যাড্রেসের ক্ষেত্রে স্টার্টিং এ 0 দেব আর এন্ডিং এ অলওয়েজ 1 দেব, এটাই। হ্যাঁ, যে রেঞ্জ যদি অন্য কিছু মেনশন করা না থাকে, অন্য কিছু যদি মেনশন করা না থাকে, তোমার অবশ্যই এইটা হবে যে স্টার্টিং অ্যাড্রেস একেবারে 0 থেকে এন্ড পর্যন্ত। ওই যে আমরা মনে আছে লাস্ট ক্লাসে যে আজকে দায়ান প্রেজেন্টেশন দিল, ইন্টারাপ্ট যখন আমরা করেছিলাম মনে আছে, ওই যে আরএসটি 0টা কি ছিল, ওই যে সামনে পিছনে দেখো ফিক্সড। সো প্রথমটা হচ্ছে 000, আর দেখো আরএসটি 7টা কত হয়েছিল 111, তাই না? সো যখন কোনো কিছু মেনশন করা থাকবে না, জাস্ট ওই রেঞ্জ সর্বোচ্চ সর্বনিম্ন যেটা, ওটা তো আমরা জানি অল জিরোস আর হচ্ছে অল ওয়ান, ঠিক আছে। এখন দেখো এটাকে তোমাকে যদি ফাইন্ড আউট করতে বলা হয়, মনে করো এটা আমি একটা এমসিকিউ কোশ্চেন দিলাম, ফর এক্সাম্পল একটা এমসিকিউ কোশ্চেন তোমাকে দিলাম, এবং দিয়ে আমি বিভিন্ন অপশন হেক্সাডেসিমালে তোমাকে বললাম হোয়াট উইল বি দ্য রেঞ্জ ফর 1 কেবি মাইক্রোপ্রসেসর। সো এখানে তোমাকে কিভাবে এটা করবা বলো তো, রেঞ্জটা তুমি বের করবা, রেঞ্জটা বের করবা কিভাবে বলো? স্টার্টিং এর কত হচ্ছে? এই 4টা 0, 4টা 0, পরে 4টা 0, 4টা f 0। তো বুঝতে পারছো, আমি এখানে সরাসরি লিখছি 0 0 0 0 h, 4টা f, ঠিক আছে। এইটা কত হচ্ছে? 4 বিট করে নিব স্যার। হ্যাঁ, অবশ্যই 4 বিট করে নিবা। এটা স্যার 0 0, হ্যাঁ, এটা কত হবে? 0 স্যার 3 ff, এই তো তোমরা ধরে ফেলছো 03 ff, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? না স্যার, না স্যার, একদমই সহজ না ব্যাপারটা, যে কিভাবে আমরা স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেস বের করছি। আচ্ছা, একটা জিনিস এখন আমরা বলছি, এই যে স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেসের যে গ্যাপটা, দ্যাট ইজ কল্ড, এটা একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড অফসেট, দ্যাট ইজ কল্ড অফসেট, ঠিক আছে। সো অফসেটকে যদি আবার তোমাকে ডিফাইন করতে বলা হয় অফসেটটা কি, দেন তুমি এইভাবে অফসেটকে ডিফাইন করতে পারো যে ইফ কনসিডার offset is the ending address when starting address is 000, sorry all zeros,
কারণ ট্রিপল জিরো না কয় বিট এটা তো ডিপেন্ড করবে বিটের উপর। সো অফসেট ইজ দ্য এন্ডিং অ্যাড্রেস when starting address is all zeros। তার মানে এটার অফসেট কত হবে? এটা অফসেটও কিন্তু তোমার 03FF হচ্ছে, কারণ এই দুটোর মধ্যে গ্যাপ কত? 03FF না? 0 থেকে 8 পর্যন্ত, তার মানে গ্যাপটা কত হচ্ছে? 03FF। অর্থাৎ এন্ডিং অ্যাড্রেস মাইনাস হচ্ছে স্যার হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস। এক্স্যাক্টলি, এন্ডিং অ্যাড্রেস মানে ভেরি গুড, এন্ডিং অ্যাড্রেস মানে স্টার্টিং অ্যাড্রেস, দ্যাট ইজ কল্ড অফসেট। এইভাবে বলতে পারো, বা এইভাবে যদি বলতে চাও যে অফসেট অ্যাকচুয়ালি নাথিং বাট এন্ডিং অ্যাড্রেস when starting address is all zeros। কিন্তু যদি স্টার্টিং অ্যাড্রেস অল জিরো না হয়, মানে যে কোনো কারণে হোক আমরা 1 থেকে 0 থেকে শুরু না করে 5 থেকে শুরু করলাম, তো 5 থেকে হিসাব করে ঠিক অফসেটটা অত দূরে চলে যাবে, ঠিক আছে? মানে যেখানে শেষ হচ্ছে ওই গ্যাপটাকে আমরা বলবো কি অফসেট। ওকে, তার মানে এন্ডিং অ্যাড্রেস স্টার্টিং অ্যাড্রেস গ্যাপটা সেটা হচ্ছে অফসেট। আচ্ছা, এতটুকু আশা করি তোমাদের ঠিক হয়েছে। এখন যদি আমি সিম্পলি ছোট্ট একটা কোশ্চেন করি তোমাকে, যে ফর এক্সাম্পল 1 KB হচ্ছে তোমার যে মাইক্রোপ্রসেসর যেটা আমরা ডিল করছি, তার ফর এক্সাম্পল স্টার্টিং অ্যাড্রেস আমি তোমাকে বলে দিলাম 0344 হেক্সা, ঠিক আছে? সো নাও হোয়াট উইল বি ইটস এন্ডিং অ্যাড্রেস? এন্ডিং অ্যাড্রেসটা কত হবে স্যার? 03FF। স্টার্টিং অ্যাড্রেস এত, এন্ডিং অ্যাড্রেস কত? এটাও 03FF হবে। তুমি দেখো এখানে স্টার্টিং অ্যাড্রেস 0, তখন হচ্ছে 03FF। আমি 1 KB ঠিকই বলছি, কিন্তু এটা স্টার্টিং অ্যাড্রেস তো এখন আর অল জিরোস না। স্টার্টিং অ্যাড্রেস একটা আমি ভ্যালু বলে দিলাম, সেখান থেকে এন্ডিং অ্যাড্রেসটা কিভাবে বের করব? স্যার 1 মিনিট সময় দেন। স্যার এর সাথে 03FF যোগ করব। হু ইজ দিস? স্যার রহমত জাহান। ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। ঠিক আছে, আমি তো মাত্রই বলে দিলাম তোমার 0 হলো হচ্ছে এই জায়গায়, সো আমি যদি একটু সরে যাই ওখান থেকে ওই জায়গায় যাবে, ঠিক আছে? আমি তো মাত্রই না তোমাকে বললাম, ঠিক আছে? 0 হলে ছিল এই জায়গায়, সো 0 জায়গা থেকে যদি আমি একটু সরে আসি, এটাও অটোমেটিক অত দূর সরে যাবে। তার মানে এখানে তোমার হচ্ছে কি, আচ্ছা যাই হোক, প্রথমে অসুবিধা নেই, আমি একটা তোমাদের করে দিই 034 এর সাথে আমি তাহলে অ্যাড করব কত বললা? 03FF, তাই তো? স্যার এখানে চিপ সিলেক্টরেও তো তাহলে আর 0 থাকবে না স্যার। কোনটা? যদি আমরা 03FF এটার সাথে, এটা তো পার্টিকুলার একটা চিপের জন্য তো এটা ফিক্স। দেখো তো পার্টিকুলার চিপের জন্য কি এটা চেঞ্জ হচ্ছে? কারণ অত দূর তোমার হাতই পড়বে না। তুমি আগেরটারে দেখো আর এখনই দেখো, তোমার চিপ সিলেক্টর যেটা, এইটা তোমার যেখানে আসা মানে ইয়ে করতেছে, সেটা তো পার্টিকুলার ওই অংশটা ফিক্স থাকবে। তুমি যদি এইভাবে তুমি যতই কম্বিনেশনটা লিখো না কেন, কম্বিনেশন লেখার পর তুমি দেখো প্রথম 6 বিটের মধ্যে তুমি চেঞ্জ পাবে না, ঠিক আছে? প্রথম 6 বিটের মধ্যে তুমি চেঞ্জ পাচ্ছ না। আর প্রথমটা তো 0, এমনি 4 বিট চলে গেল। আর 3 তেও যে 3 এরও কিন্তু প্রথম 2 বিট 0, ওখানে তোমার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, বুঝছো? তোমার দেখতে হবে যে আমরা কত অ্যাড্রেস লাইনটা আমার কোনো কারণে কম বেশি হতে পারে, তখন এটা ভেরি করবে। আদারওয়াইজ চিপ সিলেক্টরের জন্য যেটা পার্টিকুলার একটা চিপের জন্য ওইটা ফিক্স থাকবে, ঠিক আছে? এখন এটা কি হবে বলো আমাকে? হেক্সাডেসিমালের যোগ জানো তো সবাই নাকি? হেক্সাডেসিমালের যোগ ভুলে গেছো? 0743 হবে। কত হবে? 0743। এটা কি বলছো? দাইয়ান। দাইয়ান, আচ্ছা। বাকি সবাই চুপ কেন? বুঝা যাচ্ছে না? 0743 হবে। 0743 হবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝেই বলছো। কারণ এফ এর সাথে তোমার 4 যোগ করতে হবে। তো এফ তো একবার হাইয়েস্ট ডিজিট পৌঁছে গেছে, তো 4 যোগ করা মানে কি? এফ এর পর ঘুরে কত আসবে? 0 1 2 3 3, এখানে 3 আসছে। 1 কি ক্যারি হচ্ছে? 1 থাকবে। 1 ক্যারি হচ্ছে। সো 1 ক্যারি হলে এফ এর সাথে 5 যোগ করতেছি, তাহলে 0 1 2 3 4 হচ্ছে। 4 হবে। 4 হচ্ছে। এখানে আবার 1 ক্যারি হচ্ছে। 3 আর 3 6 আর 7, ঠিক আছে? এখানে তার কোনো ক্যারি হচ্ছে না, সো 0 আমাদের কত হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে? 0347 ক্লিয়ার? 0743 is the ending address. ওকে, আচ্ছা।
এইটা তো আমি করে দিলাম, এখন দেখি এইটা তোমরা করো। 1 কেবি 1 কেবি এজ ইট ইজ ধরো, তারপর মনে করো এন্ডিং অ্যাড্রেস তোমরা ধরে নাও হচ্ছে, এইটা হচ্ছে তোমার এন্ডিং, সরি এন্ডিং অ্যাড্রেস বললাম, সো তোমার স্টার্টিং অ্যাড্রেসটা কি হবে এইটা ফাইন্ড আউট করো। স্যার 1200 12BB স্যার। একজন বলছো 1200, একজন বলছো 1200 স্যার 1200 1200 স্যার। 12BB বলছো কে? স্যার আমি স্যার রিয়াজ বলছিলাম। কে বলছো? রিয়াজ? জি স্যার। 12BB? জি স্যার। শিওর তুমি? স্যার আমি তো শিওর স্যার, কিন্তু তুমি শিওর? ওরা দুজন বলে না, কনফিউজ না স্যার, ওরা বললো 00, আমি স্যার 12BB স্যার। 12BB বলছো তুমি, তাহলে তুমি মানে ব্যাখ্যা করতে পারবা কিভাবে? জি স্যার। হ্যাঁ বলো কিভাবে করছো? স্যার 15FF থেকে স্যার আমরা যে 0344 টা বিয়োগ দিছি স্যার। 0344 বিয়োগ দিয়েছো কেন? 03 ও স্যার সরি স্যার, ঠিক আছে 0FF স্যার। এটা 03FF বিয়োগ FF স্যার, আমি এক্স্যাক্টলি তো স্যার হবে 1200 হবে। হ্যাঁ জি স্যার। তাহলে তো বুঝেই গেছো 1200 হবে। তোমাকে বিয়োগ দিতে হবে 0, কারণ গ্যাপটা তো আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, কারণ ওখানে আমি কিছুই মেনশন করি না, অল জিরোস থেকে অল ওয়ান, সেখানে তুমি হাইয়েস্ট আর লোয়েস্ট জেনে গেছো যে অল জিরোস মানে 4 জিরোস থেকে হচ্ছে 03FF, 4 জিরোস থেকে হচ্ছে 03FF। তাহলে থেকে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আমার টোটালটা কত আসতেছে। তাহলে এখানে আমার আসতেছে 1200, ঠিক আছে? এই হচ্ছে আমার তার স্টার্টিং অ্যাড্রেস। বা উল্টা হবে, এখন যদি এটার সাথে তুমি 103FF যোগ করে দেখো 15FF তুমি পেয়ে যাও। ঠিক আছে? তো এটা জাস্ট এরকম দেখালাম এই কারণে যে কোন কারণে আমি যদি তোমার এরকম এটা মানে ম্যাথ হিসেবে একটা ছোট কোশ্চেন দিতে পারি, আবার যদি তুমি মনে করো তোমরা ফার্স্ট সিটিটা এমসিকিউ তে নেই, তো এমসিকিউ তে দিলে আমি এটা খুব সহজেই এরকম একটা কোশ্চেন করতে পারি, তাই না? যে 1 কেবি মাইক্রোপ্রসেসর স্টার্টিং অ্যাড্রেস, তো হোয়াট উইল বি দ্য এন্ডিং অ্যাড্রেস দিয়ে তোমাকে 3টা-4টা অপশন দিয়ে দিলাম, সে কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে পারে। ছোট্ট জাস্ট হয়তো এটা 5-10 সেকেন্ড একটা ক্যালকুলেশনের ব্যাপার, সেখান থেকে তুমি এটা পেয়ে যেতে পারো। আচ্ছা, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এখন কথা শোনা যাচ্ছে তো নাকি আবার ডিস্টার্ব হচ্ছে? এখন স্যার ডিস্টার্ব হচ্ছে এই সময়টাতে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। মাঝে মাঝে একটু সমস্যা আছে। আমরা কোন জায়গায় ছিলাম? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা এই জায়গায় মনে রেখে আসলাম। হ্যাঁ, এই জায়গাটা এখন দেখো একটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য তুমি পারবা তো? মানে এখন যদি আমি তোমাকে 2 কেবি বলি? জি স্যার পারবো স্যার। 2 কেবি পারা যাবে না? জি স্যার। 2 কেবি পারা যাবে? আচ্ছা, তাহলে এটা শুরু করবার আগে আমরা একটা 2 কেবি করি তো। 2 কেবির জন্য তোমরা জাস্ট বিয়ে করো, রেঞ্জটা আমাকে বের করে দাও 2 কেবির জন্য। আমি স্টার্টিং এন্ডিং কিছু যেহেতু বলছি না, তো বুঝতেই পারছো তুমি কিভাবে শুরু করবা। 2 কেবির জন্য তুমি আমাকে বলো, রেঞ্জটা বলো 2 কেবি।
স্যার এটা কি স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেস বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টার্টিং অ্যাড্রেসটা স্যার হচ্ছে চারটা করে হচ্ছে, মানে 16টা যেহেতু তো 4 মানে 4টা জিরো হবে। হ্যাঁ এইচ মানে হেক্সাতে বলে 4 জিরো, ঠিক আছে। তারপর আর হচ্ছে স্যার এন্ডিং অ্যাড্রেসটা হচ্ছে স্যার হচ্ছে 0F অর্থাৎ হচ্ছে স্যার হচ্ছে 4টা 0, তারপর হচ্ছে 0, 3টা 1, তারপর হচ্ছে 4টা 1, তারপর আমি হেক্সাতে আমাকে বলো, ঠিক আছে? তুমি বাইনারিতে বলছেন, হেক্সাতে বলে এটা কি দাঁড়ায়? হেক্সাতে বলে হচ্ছে 07FF। ভেরি গুড, ওয়েল ডান, দারুণ ধরতে পেরেছো। কি বাকিটা বুঝতে পেরেছো? রাজু বলছো তাই না? অ্যানসারটা কি রাজু দিয়েছো? জি স্যার। আচ্ছা, কি বাকিদের খবর কি বলতো? মেয়েদের তো কোনো আওয়াজই পাই না আমি ক্লাসে, যেখানে কোনো ফিমেল স্টুডেন্ট আছে তো বোঝাই যায় না। আছো ক্লাসে কেউ? জি স্যার। কথা না বললে কিভাবে বুঝবো? ধরতে পেরেছো না? সমস্যা নাই, না পারতেই পারো, জিজ্ঞেস তো করতে হবে। চুপচাপ বসে থাকার মধ্যে কি ক্রেডিট আছে বলো তো? তোমাকে বুঝতে হবে না, জিজ্ঞেস করতে হবে না? স্যার পারছি তো, এর আগেরটা পারছি স্যার। এখন একটা হয় না, এখন এটা, তাই না? এই রহমজান হয়েছে এখন এর প্রবলেমটা 2 কেবিটা? না স্যার পারি নাই। হয় না? আচ্ছা, এটা কোনোই ব্যাপার না। এটা যে এতটাই সহজ ছিল যে তোমরা কেন পারলা না বুঝলাম না। এনিওয়ে পারো নাই, বরং একদিকে ভালো যে এটা খুব ভালো করে এখন মনে থাকবে। কারণ দেখো 2 তো 2ই, ঠিক আছে? আর ইনটু 1 কেবি, মানে আমরা তো এইভাবে লিখতে পারি 2 × 1 কেবি। কোনো সমস্যা আছে বলো? নাই। আচ্ছা, তার মানে 2 তো হচ্ছে 2ই, আর 1 কেবি মানে কি? 2 টু দি পাওয়ার 10। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 11। তার মানে কি এখন বুঝে গেছে কি হয়েছে? তার মানে পার্থক্যটা ওখানে কি আগেটা ছিল 10টা হচ্ছে অ্যাড্রেস লাইন, এখন হয়ে গেছে অ্যাড্রেস লাইন কয়টা? 11টা। অ্যাড্রেস লাইন হয়ে গেছে 11টা। আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তার মানে এখন হচ্ছে A10 থেকে হচ্ছে আমার A0, এটা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। A10 থেকে A0 কি, ঠিক আছে? A10 থেকে A0 এটা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। কি আর বলার দরকার আছে? এখন তো আসলে সবাই পেরে যাবা। তার মানে এটা কত? 11টা হলো। 11টা হলে বাকি থাকে কয়টা? 5টা। 1 2 3 4 5। এটা হচ্ছে চিপ সিলেক্টর। নিচেও যদি আসো, এটা হচ্ছে চিপ সিলেক্টর। স্যার কনফিউজড ছিলাম স্যার এইখানে স্যার। এটা স্যার চিপ সিলেক্টরের থেকে স্যার মাইনাস হয়ে যাবে, মানে চিপ সিলেক্টরটা কমে যাবে। কারণ আমার অ্যাড্রেস লাইন, কারণ চিপ সিলেক্টর আমি বারবার বলছি আমার এটা কানেকশন, আমার সিলেকশনের উপর ডিপেন্ড করে। এটাতে সবসময় তখন স্যার আমরা চিপ সিলেক্টের ক্যাপাসিটিটা স্যার কমে যাবে তখন আমাদের। হ্যাঁ 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 অবশ্যই। কারণ এটা তো বললামই তো, এটা কানেকশন উপর ডিপেন্ড করে। এটা কিভাবে তুমি কানেক্ট করছো, কত মানে বিট তোমার খরচ হচ্ছে, বা কিভাবে তুমি দিচ্ছ, কোন চিপটা নিচ্ছ, অনেক কিছুর সাথে এটা সম্পর্কিত। এটা সবসময় যে একেবারে মানে বেশি লাগবে বিট সংখ্যা এরকম কিছু না। কিন্তু আমার অ্যাড্রেস লাইনটা আমি যদি ফিক্স করে দিতে পারি, কারণ এটা 8085 নিয়ে কথা বলছি, আমার ডাটা লাইন হচ্ছে 8 ফিক্স। সো অ্যাড্রেস লাইনটা আমার ফাইন্ড আউট করা, এটা ওই যে টু দি পাওয়ারের ওই ফর্মুলাতে আমরা চলে আসতেছি। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কয়টা হচ্ছে? 11টা থাকতেছে, আর বাকি 5টা বিট আমাদের কনফার্ম। সো এখন যদি 11টা আমি একটু জাস্ট একটু গ্যাপে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? আর এখানে জাস্ট হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখন যদি আমরা রেঞ্জটা লিখতে বলি, নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো রেঞ্জটা কত হচ্ছে। এই 4 এর জন্য হচ্ছে কত? 0। এই 4 বিট প্রথম 0, তারপরে 4 বিট পড়তেছে কোথায়? এইটা, তারপর কত? 7, তারপর তো FF বুঝতেই পারতেছো, মানে 0 7 FF। আর এটাতে তোমার হচ্ছে কত? এটা তো হচ্ছে নিশ্চয়ই সব যেটা বুঝতেই পারছো। সো এই রেঞ্জটা হচ্ছে 07 FF থেকে। এখন আমি দেখো একটু আগে তোমাদের প্র্যাকটিস করেছি যে আমি 1 KB দিয়ে তার স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস বলেছি। তুমি স্টার্টিং অ্যাড্রেস থাকলে তার সাথে 03 FF যোগ করে তুমি এন্ডিং অ্যাড্রেস বের করেছো। আর যদি এন্ডিং অ্যাড্রেস বলে থাকি তাহলে তার সাথে 03 FF বিয়োগ করে স্টার্টিং অ্যাড্রেস বের করেছো। মনে আছে একটু আগের এক্সাম্পলটা? কি মনে আছে তো সবার? এই যে আগের এক্সাম্পলটা ঠিক এই জিনিসটাই। হ্যাঁ এই জিনিসটা এখন মনে করো আমি তোমাকে 2 KB দিয়ে একটা কোশ্চেন করলাম যে 2 KB স্টার্টিং অ্যাড্রেস তো এন্ডিং অ্যাড্রেস কত তোমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? স্টার্টিং অ্যাড্রেসের সাথে 07 FF যোগ করে দিবা। আর যদি তুমি ভাইস ভার্সা তোমাকে এন্ডিং অ্যাড্রেস বলা থাকে, তোমাকে স্টার্টিং অ্যাড্রেস বের করতে বলি, তাহলে এন্ডিং অ্যাড্রেস থেকে 07 FF টা বিয়োগ করবা। এতটাই সহজ, ঠিক আছে? তারপরে কোথায় যোগ কোথায় বিয়োগ জাস্ট ওই অংশটুকু একটু মনে রেখে তুমি এটা সহজে করে দিতে পারো।
ওকে, ঠিক আছে। আর ছোট্ট দু একটা প্রবলেম দিয়ে আমি শেষ করে দিচ্ছি। টাইম আছে তো? আচ্ছা আচ্ছা, এখানে দেখো ওই যে আগে যেটা আগে আমি একটু ইয়ে পার্টে চলে গেছি, তো এই জিনিসটা তোমার কাছে আসলে আরো সহজ মনে হবে। এখানেও সেম, তোমার কি বলছে, ডিটারমাইন দা স্টার্টিং অ্যাড্রেস অফ 4 KB মেমরি উইথ এন্ডিং অ্যাড্রেস এত। তার মানে কি 4 KB, ঠিক আছে? দেখো তো লেখার মধ্যে কোনো সমস্যা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, স্যার কথা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা তো কোশ্চেন তো দেখতেই পাচ্ছ, আমি কোশ্চেনটার কথাই বলছি। স্টার্টিং অ্যাড্রেস অফ 4 KB মেমরি উইথ এন্ডিং অ্যাড্রেস BA3FH। স্টার্টিং অ্যাড্রেস মানে কি? এন্ডিং অ্যাড্রেস মাইনাস অফসেট, অথবা এন্ডিং অ্যাড্রেস হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস প্লাস অফসেট। আর অফসেটটা আমরা কোনটাকে আসলে বুঝি, যে এন্ডিং অ্যাড্রেস মানে স্টার্টিং অ্যাড্রেস ইজ এত, তার মানে সরাসরি মানে স্টার্টিং থেকে যে গ্যাপটা সেটাই হচ্ছে অফসেট। কিসের জন্য বলছে? 4 KB। 4 KB মানে কত? 4 × 1 KB। 1 মানে কত? 1024। 1024 মানে 2 টু দি পাওয়ার 10, আর 4 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, আর 8 তো হচ্ছে ডেটা লাইনের জন্য। সো তুমি এখানে কত আসছে? 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 মিলেছে? তার মানে এখানে আমরা কত পেলাম? কত পেলাম? অ্যাড্রেস লাইন হচ্ছে স্যার 12 স্যার। 12 স্যার 12 লিখো। তার মানে 4 4 4 16, 16 এর মধ্যে 12 পর্যন্ত হবে, তার মানে এই ঘর পর্যন্ত হবে, তাই না? তার মানে অল জিরোস থেকে অল ওয়ানস। তার মানে কত আসতেছে? 4 জিরোস থেকে 0 ট্রিপল এফ। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে এখানে যদি যোগ বিয়োগের ব্যাপার আসে, এটা কত আসবে? 0 ট্রিপল এফ। এন্ডিং অ্যাড্রেস বলা আছে BA3F, তার মানে এর থেকে যদি 0 ট্রিপল এফ বিয়োগ করে দিই, তাহলে আমি কি স্টার্টিং অ্যাড্রেস পেয়ে যাবো না? জি স্যার। বুঝতে পেরেছো তো? আগে 1 KB তে ছিল হচ্ছে 03FF, 2 KB তে পেলাম হচ্ছে 07FF, আর 4 KB তে আমরা পেলাম 0FFF। ঠিক আছে, এখন দেখো এটা মিলছে কিনা। স্যার এটা AA40 আসছে। AA40, হ্যাঁ এই যে AA40 মিলেছে। AA40 এটা আসছে না? জি স্যার। ঠিক আছে, এটা আমি বাড়তি জাস্ট এই অংশটাই লিখেছি, এটা আসলে এখানে না লিখলেও চলতো। এটা মানে আরেকটা এক্সাম্পলের জন্য, ওই যে একটু আগে তো দেখালাম ওই এক্সাম্পলটা, যে 4 KB এর জন্য এত, 2 KB এর জন্য এরকম। জাস্ট এই প্রবলেমটা হলে তোমার ওই আগের পার্টটা লেখার পর সরাসরি এই অংশটা লিখলেই হবে, জাস্ট স্টার্টিং অ্যাড্রেসটা দিলেই হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট আরেকটা এক্সাম্পলের জন্য আর কি এখানে তুলে দিয়েছি, যে তোমাদের কনফিউশন না হয় যে 4 এর জন্য তো হচ্ছে 2 KB এর জন্য তো হবে এরকম আর কি। তো মিলেছে তো সবার? AA40 বুঝো? এটা আমি এইভাবে এমসিকিউ দিতে পারি তোমাকে, স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস এটা বলে দিয়ে তোমার জাস্ট সাইজটা মেনশন করে মেমরি তোমাকে বাকিটা বের করতে পারো। সো এটা আশা করি তোমরা পারবা। লাস্ট পার্ট আজকে ক্লাসে, সেটা হচ্ছে এতক্ষণ আমি স্টার্টিং এন্ডিং অ্যাড্রেসের কথা বললাম, এখন যদি আমি মেমরির কথা তোমাকে ফাইন্ড আউট করতে বলি, যেখানে স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস আছে, সেখান থেকে আমরা মেমরিটাকে কিভাবে ফাইন্ড আউট করবো, সাইজ অফ দ্য মেমরি। সাইজ অফ দ্য মেমরি আমরা বুঝতেই পারছি যে স্টার্টিং অ্যাড্রেস আর হচ্ছে এন্ডিং অ্যাড্রেসের ব্যাপারটা। দেখো এখানে কি আছে, একটা মেমরির যেটা স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেস তোমার দেয়া আছে, স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং অ্যাড্রেস। ঠিক আছে, সো সাইজ অফ দ্য মেমরি বা অফসেট যদি বের করে এন্ডিং অ্যাড্রেস মাইনাস স্টার্টিং অ্যাড্রেস, এই যে 69FF থেকে 4A00 বাদ দিলে কি এটা আসে? 69FF 4A00। আচ্ছা, আমি 69FF একটু মনে রাখো, 4A00। কত বলছি? 69FF, এখান থেকে বাদ দিব কত? 4A00। ঠিক আছে, এটা বাদ দিলে কত আসে? সরি, প্রথমে হচ্ছে স্যার 2 না। আচ্ছা, এখানে দেখো F থেকে F0 বাদ দিলে, F থেকে 0 বাদ দিলে হচ্ছে FF হবে। লাস্টের দুটো আমাদের কোনো চিন্তা নাই। ঠিক আছে, এখন 9 থেকে A বাদ দিব, 9 থেকে A বাদ দিব, 9 থেকে A বাদ দিব, এটা বলো কত হবে? বলো। আরে অ্যাটেন্ডেন্স কেন দিচ্ছ? তোমাদের আর বলে লাভ নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো। শুনতে পাচ্ছ আমার কথা? 9 থেকে A বাদ দিলে কত হবে?
আনিস বলো 9 থেকে এ বাদ দিলে কত আসবে? আইডিয়া নাই? কি হতে পারে স্যার? কি হতে পারে? একটাই তো হবে স্যার এ হবে। 9 থেকে এ বাদ দিলে এ হবে। এই তো না স্যার এফ স্যার এফ হবে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে আমি একটু ব্যাখ্যা করতেছি, এটা যদি কারো সমস্যা থাকে। 9 তো হচ্ছে 9, আমরা বুঝতেই পারতেছি। আর এ হচ্ছে তোমার কত? 10। ছোট থেকে তো বড় যায় না, ছোট থেকে বড় যায় না, ঠিক আছে? ছোট থেকে যখন বড় যায় না তখন আমরা করি কি? পরের পজিশন থেকে 9 হবে স্যার। কত হবে? স্যার এফ হবে না। আচ্ছা যা, কেউ একজন ঠিক বলছে কিন্তু বাকি সবাই ভুল বলেছো, কিন্তু কে ঠিক কে ভুল এটা আমি ব্যাখ্যা দিয়ে বলতেছি, এইভাবে তোমরা এটা মনে রেখো না। কারো আর কিছু বলার দরকার নেই, একটু মনোযোগ দিয়ে শোনো। f - 0 মানে f, এটাও f, ঠিক আছে? মানে বড় থেকে ছোট বিয়োগ দিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু যখন ছোট থেকে বড় বিয়োগের প্রশ্ন আসতেছে, 9 হচ্ছে 9 আর a মানে হচ্ছে 10, তার মানে 9 থেকে 10 তো বিয়োগ যায় না। যায় না বলে আমরা কি 1 ক্যারি করি না? 1 ক্যারি করি। আচ্ছা এই যে 1 আমরা ক্যারি করলাম, এই 1 ক্যারি করা মানে কি? এটা কি বাইনারি 1, ডেসিমেল 1 নাকি হেক্সা 1? এটা তোমাকে বুঝতে হবে। হেক্সা স্যার এটা হেক্সার 1। ভেরি গুড, এটা এতক্ষণ তো খেয়াল করো না, কিন্তু প্লিজ এটা মনে রাখবে, এটা হেক্সা 1। তার মানে হেক্সা 1 মানে কত? 16। হেক্সা 1 মানে কত? 16। তো 16 সাথে 9 যোগ করলে কত হচ্ছে? 25। 25 থেকে যদি এখন তার মানে এটা কিন্তু 25 হয়ে গেল। 16 থেকে 9 বিয়োগ দিলে হচ্ছে 25। এখন 25 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে বলো? 15। 25 থেকে 10 বাদ দিলে কি মিলেছে? 15। তো 15 মানে কি? এফ না? ঠিক আছে, এফ। আর এখন হচ্ছে ওই যে 1 বড় করেছিল, একটা রিটার্ন করলে এটা কত হয়ে গেল? 5 হয়ে গেল। 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1। তার মানে হচ্ছে 69FF থেকে 4800 বাদ দিলে 1FFF। 1FFF। দেখো আমাদের 1FFF আসছিল, আসছে 1FFF। 1FFF মিলছে কি? দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা 1FFF মিলেছে। আচ্ছা এই যে 1FFF তোমার হয়েছে, এখন দেখো এইটাকে যদি আমরা হেক্সাতো নাম্বার, এটা আমরা বাইনারিতে লিখি, আমরা কি পাই? 1 মানে হচ্ছে কি 0001, f 4টা 1, f 4টা 1, f 4টা 1, ঠিক আছে? স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। ও স্লাইড দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে না স্যার, আসছে? এখন দেখা যাচ্ছে। আচ্ছা তো 1FFF মিলেছে। তো 1FFF মানে কি? 1 মানে হচ্ছে 0001, f তো হচ্ছে 4টা 1, 4টা 1, 4টা 1, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমার কিন্তু কোশ্চেন কিন্তু আজকে আমার মেমোরি স্টার্টিং এন্ডিং এর টেস্ট না, কারণ স্টার্টিং এন্ডিং থেকে আমি অলরেডি কোশ্চেনই পেয়েছি, এখানে আমি গ্যাপটা বের করে ফেলতে পেরেছি। আমাকে বলছে সাইজ অফ দ্য মেমোরি বের করতে, সাইজ অফ দ্য মেমোরি, একটু ভাইস ভার্সা কোশ্চেনটা, তাই না? সাইজ অফ দ্য মেমোরি আগেটা যেরকম ছিল ঠিক তার অপোজিট। এখন একটু খেয়াল করে দেখি এখানে কয়টা 1 আছে। টোটাল 3 4 12 আর 1 13টা 1 আছে। 13টা 1 আছে। তার মানে দেখো আমি লিখে দিয়েছি 13 ones are there. These ones represent the number of address lines. And though it is 8085 এর মধ্যে আমরা ডিল করছি, সো ডেটা লাইন 8টা। তাহলে দেখো আমার মেমোরি সাইজের সূত্রটা কি ছিল? 2 to the power x into y, where x is the number of address line আর y হচ্ছে ডেটা লাইন। তার মানে কি দেওয়া আছে? 2 to the power 13 into 8। তার মানে কি দেওয়া আছে? 13 কে আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে লিখি 2 to the power 8, সরি 2 to the power 3 into 2 to the power 10 into 8, কারণ কি যে 10 এর জন্য আমরা জানি 1 কেবি, সো 1 কেবি আর এখানে হচ্ছে 8, তার মানে 8 কেবি হচ্ছে, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 1 কেবি, তার মানে 2 কিউব। আর এটা হচ্ছে 1 কেবির জন্য কি এই পুরো ফর্মুলাটা 1 কেবির জন্য না, কারণ 2 to the power 10 হচ্ছে 1k আর এটা হচ্ছে বাইট বিট, ঠিক আছে? তার মানে এখানে বাদ দিলে আমার কত থাকতেছে? 2 to the power 3। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাইজ অফ দ্য মেমোরি ইজ 8 KB। ইজ ইট ওকে? কিভাবে সাইজটা বের করলাম? আরেকবার একটু স্যার। আচ্ছা যে গ্যাপটা আমরা পেয়েছি, এই গ্যাপ থেকে আমরা দেখলাম যে আমাদের অফসেটটা কত আসতেছে, এরকম একটা সংখ্যা আসতেছে। এই সংখ্যার মধ্যে আমরা দেখি 16টার মধ্যে কয়টা 1 আছে? কয়টা 1 আছে? 13টা 1 আছে। সো এই 13টা 1 হচ্ছে আসলে আমার অ্যাড্রেস লাইন। একটু আগের প্রবলেমগুলি খেয়াল করে দেখো, অল জিরোস থেকে অল ওয়ানস, এই রেঞ্জ থেকে আমরা কি অ্যাড্রেস লাইন থেকে ডিটারমাইন করি না? তার মানে এখানে 13টা 1, তার মানে অ্যাড্রেস লাইন হচ্ছে 13টা। এখন যদি ফর্মুলাতে তুমি লিখো তাহলে তুমি কি পাচ্ছ? 2 to the 13 into 8। এটা তো বুঝতেই পারছো এই যে বিট বাইটের জন্য এটা আসছে, এটা ফিক্স। 2 to the 13 কোথেকে আসছে? এই 13টা 1, এই জন্য 2 to the 13 আসছে। তো এই 2 to the 13 কে আমরা একটু এইভাবে লিখতে পারি, 2 to the 3 into 2 to the 10 লিখতে পারি। কি কথা বলো?
লিখতে পারি। তাহলে দেখো 2/3 টাকে একটু আলাদা করলাম, 2/10 টাকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এটাকে যে 1 KB দ্বারা যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি, 1 KB। তার মানে কত থাকছে 8 × 1 KB, তার মানে হচ্ছে 8 KB। কি মিলেছে? তার মানে এখন মেমোরি সাইজ বের হয়ে গেছে 8 KB। দ্যাটস ইট, করিয়ে দিলাম। তো এই ছিল মোটামুটি আমার আজকের ক্লাস। তা দেখো এখান থেকে কিন্তু বেশ কিছু তোমার এরকম কোশ্চেন করার সুযোগ আছে। সো তোমাদের এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা যে কোনো স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, মাঝামাঝি কোনো কিছু দেয়া থাকলেও রেঞ্জ বের করতে পারো, অথবা ভাইস ভার্সা রেঞ্জ দেয়া আছে সেখান থেকে যখন সাইজ বের করতে পারো, এইভাবে তোমার যেন করতে পারো। ওকে, তো স্লাইডটা তো তোমাদের সাথে শেয়ার করাই আছে, আর একটু ভালো করে দেখো, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে, তাহলে নেক্সট ক্লাসে যারা প্রেজেন্টেশন দিবা তাহলে মামুনের সাথে যোগাযোগ করে দিয়ে দিও। ওকে জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নওয়াজ হোসেন বলছিলাম। একটু এক সেকেন্ড। হ্যাঁ বলো তো, বলো। আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল স্যার, অ্যাটেন্ডেন্স স্যার কিভাবে দিব? অ্যাটেন্ডেন্স অটো হয়ে গেছে, তুমি জয়েন করেছো যে ইয়েতে, জি স্যার, জি স্যার, সেখান থেকে হয়ে গেছে। তোমার নামটা কি বলো তো? স্যার নেওয়াজ হোসেন আছে স্যার আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।